অর্থাৎ একটা সাইটের কন্টেন্ট হচ্ছে একটা ওয়েবসাইটের প্রাণ। অর্থাৎ আপনি যত সুন্দর করে একটা ওয়েবসাইটকে ডিজাইন করেন না কেন, এটাতে যদি কন্টেন্ট না থাকে বা কোয়ালিটিফুল কন্টেন্ট যদি আপনি পাবলিশ করে রাখতে না পারেন, তাহলে আসলে আপনার ওয়েবসাইটটা একদম বৃথা। আপনি যত ভালো ডেভেলপারকে দিয়ে ডেভেলপ করে নেন, আপনি যত সুন্দরভাবে রেসপন্সিভ করে নেন না কেন, আপনার সাইটটা যদি কন্টেন্ট ভালো মানের না থাকে, আসলে ওইখানে ভিজিটর আসবে না। আর আলটিমেটলি আমাদের টার্গেট একটাই থাকে, যে আমরা হচ্ছে আমাদের সাইটে ভিজিটর নিয়ে আসবো। তো অনেকে বলতে পারে যে না, টার্গেট হচ্ছে আমার অ্যাডসেন্স নিয়ে আসা। তো অ্যাডসেন্স নিয়ে আসার জন্য তো আপনাকে ভিজিটরটা নিয়ে আসতে হবে। তো আলটিমেটলি যত কিছুই করেন না কেন বা যেভাবে আপনি কাজ করেন না কেন, ওয়েবসাইট বিল্ড করা বা দেখা যাচ্ছে আমাদের এই ওয়েবসাইট নিয়ে কাজ করার মেইন যে উদ্দেশ্য থাকে সেটা হচ্ছে যে ভিজিটর নিয়ে আসা। যত বেশি থেকে বেশি সম্ভব ভিজিটর নিয়ে আসা। আর ভিজিটরটা আসবে কিভাবে? এই কন্টেন্টের থ্রুতে। যদি আমার ভালো মানের কন্টেন্ট হয়, আমি যদি ভালো মানের এখানে আর্টিকেল লিখতে পারি, ব্লগ শেয়ার করতে পারি, এখানে যদি ভালো মানের ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করতে পারি, তাহলে অবশ্যই আমার এখানে ভিজিটর আসবে। তো কন্টেন্ট কিভাবে তৈরি করবেন, কন্টেন্টের কি কি বৈশিষ্ট্য থাকতে হবে, কোথায় কিভাবে কন্টেন্ট গুলো পাবলিশ করবেন, সরি পাবলিশ করাটা দেখানো হয় না এখনো। তো কন্টেন্ট রেডি করার বেসিক কিছু বিষয় আপনাদেরকে বলা হয়েছে এবং অন পেজ এসইও তেও এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আচ্ছা, তো আমরা হচ্ছে আজকে আমাদের সাইটটাতে, যে সাইটটাতে আমরা কাজ করছিলাম ওয়ার্ডপ্রেসে, সেটাতে আজকে আমরা একটা কন্টেন্ট পাবলিশ করব এবং দেখব যে কন্টেন্ট পাবলিশ করার ক্ষেত্রে কি কি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপর একটা টুল দেখব, ইওস্ট এসইও প্লাগইন। এইটা দিয়ে আসলে কি সুবিধা কি অসুবিধা এবং এটা দিয়ে আমরা আমাদের কাজটাকে কত এফিশিয়েন্ট ওয়েতে করতে পারি, এইটা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। তো প্রথমে একটু ওয়ার্ডপ্রেসে লগ ইন করে নিই। আচ্ছা, লগ ইন করাই আছে। আচ্ছা, আমার তো এখানে লগ ইন করাই ছিল, বিধায় জাস্ট ইন্টারফেসটা চলে আসছে। আপনাদের যদি লগ ইন করা না থাকে, গতদিনে দেখাইছি অলরেডি কিভাবে লগ ইন করবেন। জাস্ট আপনাদের ওয়ার্ডপ্রেসের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে নেবেন। স্যার গতদিনে হচ্ছে কিছু প্লাগইন অ্যাড করা ছিল স্যার, জি জি। ওগুলা হচ্ছে জাস্ট অ্যাক্টিভ করা হয় নাই। আচ্ছা, ওইটা ঠিক বিষয়ে আছে। যদি বলেন। ঠিক আছে। প্লাগইন গুলো মানে অ্যাক্টিভ করি না এই কারণে যে সাইটটার লোডিং স্পিডটা কমে যাবে। আর প্লাগইন গুলো আসলে কেমন কি কাজে ব্যবহার হয় সেটা সম্পর্কে মোটামুটি মনে হয় বলেছিলাম। জি স্যার বলছিলেন। আচ্ছা, ঠিক আছে। আজকে আমরা আগে পোস্ট করি, পোস্ট রেডি করার পর আমরা হচ্ছে ওই প্লাগইন গুলোর কাজ সম্পর্কে দেখবো বা প্লাগইন গুলো অ্যাক্টিভেট করে ওইগুলো আমরা ইউজ করবো ইনশাল্লাহ। আচ্ছা, তো আমি আপনাদের পোস্টটা আগে করি আগে। তো পোস্ট করা আসলে খুবই ইজি। এখানে দেখেন আপনারা এই ওয়ার্ডপ্রেসে এখানে পোস্ট অপশনটা পাচ্ছেন, অল পোস্ট, অ্যাড নিউ ক্যাটাগরিজ ট্যাগ। ক্যাটাগরি আমরা গতকাল অ্যাড করেছি এবং সেগুলো দিয়ে আমরা হচ্ছে আমাদের মেনু বারটা ডিজাইন করেছি। আচ্ছা, একটু সাইটটা একটু ভিজিট করি। আচ্ছা, তো এটা ছিল আমাদের সাইটের একটা বেসিক ডিজাইন। খুব কিছু নাই এখানে, খুব বেশি কিছু নাই। এখানে আমাদের লোগোটাও আমরা ইউজ করি নাই, আমরা জাস্ট এখানে হচ্ছে আমাদের সাইটটার নামই দিয়ে রাখছি কম্পিউটার প্রাইস এবং কম্পিউটার প্রাইস আর কি। আচ্ছা, এখানে আমরা হচ্ছে ফ্যাব আইকনটা ইউজ করেছিলাম। ফ্যাব আইকনটাও খুব একটা বেটার হয় নাই, মানে একদম কাছে না গেলে দেখা যাচ্ছে না যে কি লেখা আছে। তো আপনারা চেষ্টা করবেন যে ফ্যাব আইকনটাতে আসলে টেক্সট না রেখে একটা আইকন ইউজ করার। কারণ দেখেন এই যে এখানে বিটের যে আইকনটা ইউজ করা আছে, এখানে একটা মনে হচ্ছে যে একটা ভিডিও ক্যামেরা, এরকম একটা আইকন তারা ইউজ করছে। এতে করে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, এটা এখানে ভিডিও কনফারেন্স বা এই ধরনের একটা বিষয় তারা এখানে মেনশন করার চেষ্টা করছে। আর এখানে এই যে জিমেইল এর যেটা, এটা এরা হচ্ছে ব্র্যান্ড, এদের হচ্ছে লোগো বা এদের হচ্ছে অ্যাপের যে লোগোটা, এটা এরা এখানে ইউজ করে রাখছে। তো আমরাও চেষ্টা করব যে এই ধরনের ইউনিক কোনো একটা আইকন আমরা ফ্যাব আইকন হিসেবে ইউজ করব, যেটা আসলে মানে দেখেই বোঝা যাবে যে হ্যাঁ, এটা একটা ব্র্যান্ড বা দেখা যাচ্ছে এটা হচ্ছে এই বিষয়টাকে মিন করছে। আমরা যদি ক্যানভাতে যাই, ক্যানভার এখানে যে ফার্স্ট লেটার যেটা সি, এটা দিয়ে এরা একটা ফ্যাব আইকন বানায় রাখছে। তো চেষ্টা করতে হবে যে ইউনিক একটা ফেভ আইকন রেডি করা বা এটা হচ্ছে আমাদের সাইটটাতে দিয়ে রাখার জন্য। আচ্ছা, তো এটাতে যাচ্ছি না বিস্তারিত।
আমরা আজকে জাস্ট পোস্ট করব। অ্যাড নিউ। আচ্ছা, গতদিনে আমরা হচ্ছে একটা টেক্সট এডিটর, ক্লাসিক টেক্সট এডিটর অ্যাড করেছিলাম আমাদের প্লাগইন হিসেবে, মনে আছে সেটা আপনাদের? আচ্ছা, জি স্যার। আর এই টুলটা, এই প্লাগইনটা ইউজ করার আগে আমাদের এই যে এডিটরটা ছিল সেটা একদমই সাদামাটা ছিল। আমরা ইউজ করে এখানে খুব একটা বেশি ফাংশনালিটি পাচ্ছিলাম না। তো আমরা আসলে ওই ধরনের এডিটর ইউজ করব না যেটা আসলে আমাদেরকে খুব একটা ভালো ইন্টারফেস দিচ্ছে না। কারণ যদি এখানে ইন্টারফেসটা ভালো হয় আমাদের আসলে কাজ করতে সুবিধা হবে। আচ্ছা, তো এখানে আমাদের কি লাগবে, যে টাইটেল লাগবে, তারপর হচ্ছে মিডিয়া লাগবে, এবং দেখা যাচ্ছে এখানে আমরা কি লিখতে চাচ্ছি সেটা। তারপর এই পাশে আছে কিছু অপশন, যেমন আপনি ড্রাফট হিসেবে রাখতে পারেন। আচ্ছা, তারপর হচ্ছে এইটা কোথায় আপনি রাখবেন, অর্থাৎ আপনার এই পোস্টার স্ট্যান্ডার্ডটা বা ফরম্যাটটা কেমন হবে। অর্থাৎ আপনি কি এটা একটা এক পাশে রাখতে যাচ্ছেন, এটা কি ইমেজ হবে নাকি ভিডিও, তারপর অথবা কোটেশন হতে পারে, লিঙ্ক হতে পারে, গ্যালারি হতে পারে, বা এই আমাদের যে পোস্টটা বা আমাদের যে কন্টেন্টটা এটা কিন্তু বিভিন্ন স্ট্যান্ডার্ড বা বিভিন্ন ফরম্যাটের হতে পারে। তো আমরা নর্মালি স্ট্যান্ডার্ড হিসেবে আমাদের এই কন্টেন্টটাকে পাবলিশ করব, কারণ আমরা এটা ধরে নিচ্ছি যে এটা একটা ব্লগ সাইট বা দেখা যাচ্ছে আর্টিকেল আমরা এখানে লিখছি। তো প্রাথমিক অবস্থায় একটা আর্টিকেল পাবলিশ করে দেখি। তো আর্টিকেল অবশ্যই আপনারা কিভাবে বা আপনারা কন্টেন্ট কিভাবে লিখবেন বা কন্টেন্টের কি কি বিষয় খেয়াল রাখতে হবে এগুলো নিয়ে বিস্তারিত আপনাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে আলোচনা করা আছে। তো আমরা আপাতত আজকে ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি না, আমরা জাস্ট আজকে কন্টেন্ট পাবলিশ করব। আচ্ছা, আমি অলরেডি আপনাদের জন্য একটা ডামি কন্টেন্ট রেডি করে রাখছি, দেখি এটা আছে কিনা। আচ্ছা, এখানে ডামি কন্টেন্টটা আমি আপনাদের জন্য রেডি করে রাখছি, কারণ এত বড় কন্টেন্ট আসলে এখন বসে লেখার মতো সময় সুযোগ নাই। তো এখানে কন্টেন্টের যে টাইটেলটা জাস্ট কপি করে নিই। আপনারা যে কাজটা করবেন, যখন কন্টেন্ট লিখবেন অথবা দেখা যাচ্ছে যখন একটা সাইটে কন্টেন্ট পাবলিশ করবেন, তখন একটা সাইটের জন্য অবশ্যই কন্টেন্ট রাইটার থাকতে পারে, অথবা আপনি যদি নিজে লিখেন তাহলে অবশ্যই আপনাকে এটা আগে থেকেই তৈরি করে নিতে হবে। অর্থাৎ একদম ডিরেক্ট আপনি ওয়ার্ডপ্রেসে গিয়ে এখানে বসে বসে লিখবেন এরকম সুযোগটা আসলে নাই, আপনাকে কন্টেন্টটা আগে থেকেই রেডি করে নিতে হবে। আচ্ছা, আমি জাস্ট আমাদের টাইটেলটা দিয়ে দিলাম, টপ 10 বেস্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সফটওয়্যার 2021। আচ্ছা, আমি জাস্ট এটাকে পেস্ট করে দিলাম। আচ্ছা, এটা ছিল আমাদের কন্টেন্ট। এখন বিষয়টা হচ্ছে যে কন্টেন্ট যখন আমরা রেডি করছিলাম বা কন্টেন্ট যখন আমরা পাবলিশ করছিলাম, তখন আমাদেরকে আসলে কিছু কিছু বিষয়ে খেয়াল রাখতে হতো, বা আমরা আসলে কিছু বিষয় মেনটেন করে দেন আমরা হচ্ছে কন্টেন্টগুলোকে পাবলিশ করতাম। আচ্ছা, যখন কোয়ালিটি কন্টেন্ট তৈরি করবেন তখন চারটা বিষয় খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে এন্টারটেইনমেন্ট, এডুকেশন, ইন্সপায়ার এবং মোটিভেশন। মনে আছে বিষয়গুলো? জি স্যার, এখন মনে আছে স্যার। হ্যাঁ, তো এগুলো তো আসলে খালি চোখে দেখে আমরা বুঝতে পারবো না, বা দেখা যাচ্ছে যখন আমরা এই কন্টেন্টটা রেডি করব বা কন্টেন্টটা যখন আমরা লিখবো, দেন আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে আসলে এটা আসলে এন্টারটেইনিং হচ্ছে কিনা, এটা আসলে কোনো কিছু সলিউশন দিচ্ছে কিনা, এটা আসলে আমাদের যারা হচ্ছে ভিজিটর আছে তাদেরকে আসলে ইন্সপায়ার করছে কিনা, তাদেরকে কোনো একটা অ্যাকশনে যাওয়ার জন্য মোটিভেট করছে কিনা। এটা তো আমাদের হচ্ছে আমাদের লেখার সময় বা দেখা যাচ্ছে কন্টেন্টটা যখন আমরা লিখবো তখনই তো খেয়াল রাখতে হবে, তাই না?
জি স্যার। আচ্ছা। আর ওই কন্টেন্টের উপর ডিপেন্ড করেই তো আসলে ওগুলান হবে। হ্যাঁ অবশ্যই, কারণ এটা আপনি কিভাবে লিখছেন এটা আপনার কন্টেন্টের একটা ইন্টারনাল বিষয়। আচ্ছা। আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এরপরে যে বিষয়টা ছিল যে আমাদের কন্টেন্ট গুলো ইউনিক হতে হবে। তারপর হচ্ছে বেসিক কিছু প্রিন্সিপাল ছিল যে হচ্ছে ইজি টু রিড। তারপর ছিল ক্লিক বেট ইউজ করা যাবে না, অর্থাৎ আমি বলছি একটা দেখাচ্ছি একটা। তারপর অটোমেটিক কন্টেন্ট জেনারেটর ইউজ করা যাবে না। বিভিন্ন টুল পাওয়া যায় বা বিভিন্ন সফটওয়্যার পাওয়া যায় যাদের কাছে আপনি টপিক দিবেন, কিছু কিওয়ার্ড দিবেন, দেখবেন যে তারা আপনাকে অটোমেটিক কন্টেন্ট জেনারেট করে দিচ্ছে। এটা কখনোই করা যাবে না। এরপর বলা ছিল যে সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করতে হবে, ইনবাউন্ড লিঙ্ক থাকতে হবে, আউটবাউন্ড লিঙ্ক থাকতে হবে, ইংলিশের কোয়ালিটি ভালো হতে হবে, ইজি টু রিড হতে হবে, এই বিষয়গুলো ছিল। আচ্ছা, তো এইগুলো আসলে কন্টেন্টের একটা ইন্টারনাল বিষয়, যে আসলে যখন আমরা কন্টেন্টটা লিখবো বা কন্টেন্ট রাইটার যখন এগুলো লিখবে তখন তাকে এই বিষয়গুলো আসলে খেয়াল রাখতে হবে সুন্দরভাবে। কারণ আমরা আসলে একটা কন্টেন্ট এইভাবে দেখে বা দেখা যাচ্ছে দামি কন্টেন্ট দিয়ে যখন পাবলিশ করে দেখাচ্ছি তখন আসলে এই বিষয়গুলো খেয়াল রাখাটা একদম ইম্পসিবল হয়ে যায়। তো আপাতত এগুলো যখন কন্টেন্ট লিখবো তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর যখন আমরা কন্টেন্টগুলো পাবলিশ করব তখন যে কাজটা করতে হবে, যে আপনাদেরকে বলা ছিল যে কিওয়ার্ড, যেটা আপনার মেইন যে কিওয়ার্ড সেটা থাকতে হবে আপনার টাইটেলে থাকতে হবে। তারপর হচ্ছে আপনার এই যে প্রথম যে প্যারাগ্রাফটা আছে বা প্রথম প্যারাতে আপনার এই মেইন কিওয়ার্ড থাকতে হবে। আপনার এখানে মেটা ডেসক্রিপশন অ্যাড করতে হবে। তারপর হচ্ছে আপনার মেটা ট্যাগ ইউজ করতে হবে। এই বিষয়গুলো ছিল। তারপর ইনবাউন্ড আউটবাউন্ড লিঙ্ক অ্যাড করতে হবে। তো দেখেন এখানে কি আমরা সেগুলো অ্যাড করার মতো কোনো ফাংশনালিটি পাচ্ছি? যে আমরা এখানে এখানে দেখেন বোল্ড করার অপশন আছে, ইটালিক করার অপশন আছে, বুলেট আছে, কোটেশন দেওয়ার অপশন আছে, কিন্তু জি স্যার, যে লিঙ্ক করার অপশন আছে। আচ্ছা লিঙ্ক না হয় করলাম, কিন্তু বিষয়টা হচ্ছে এটা ইনবাউন্ড হচ্ছে না আউটবাউন্ড হচ্ছে। তারপর হচ্ছে আপনার আরেকটা কি কাজ করতে বললাম, যে মেটা ডেসক্রিপশনটা অ্যাড করতে হচ্ছে, সেই মেটাটা কোথায়? মেটা তো নাই স্যার, তারপর মেটা, শুধুমাত্র ডিরেক্ট বডি আছে। হ্যাঁ তারপর আপনার যদি এসইও টাইটেল অ্যাড করতে হয় সেই এসইও টাইটেলটা কোথায় অ্যাড করবেন, এই বিষয়গুলো কিন্তু এখানে আমরা পাচ্ছি না। তো আমরা জাস্ট এটাকে পাবলিশ করি আপাতত, দেন আমরা দেখবো যে এখানে আসলে কোথায় কি প্রবলেম হচ্ছে আর কিভাবে সেটাকে সলভ করতে পারি। আচ্ছা। এটার জন্য মনে হয় স্যার বলছিলেন যে ইয়োস্ট এসইও একটা প্লাগইন স্যার, যেটাতে হচ্ছে আমরা টাইটেল এবং হচ্ছে কি বলে মেটা দিতে পারবো স্যার। হ্যাঁ, আমরা সবকিছুই ওখানে অনেক ভালোভাবে অপটিমাইজ করতে পারবো এবং আমাদের আসলে এত মানে এত বিষয়গুলো খেয়াল রাখতে হবে না। তো এই ইওস্ট এসইও প্লাগইনটাই আমাদের জন্য এই কাজগুলো করে দিবে বা দেখা যাচ্ছে সে খেয়াল রাখবে, আমরা জাস্ট ইনফরমেশনগুলো দিয়ে দিব। আচ্ছা, আমরা এখানে একটা জাস্ট একটা মিডিয়া অ্যাড করে দিই আপাতত। এটা অ্যাড করে দিই। আচ্ছা, এখানে থেকে অল্টার টেক্সট অ্যাড করার অপশন আছে, এখানে টাইটেল অ্যাড করার অপশন আছে, ক্যাপশন অ্যাড করতে পারবেন, ডেসক্রিপশন দিতে পারবেন এবং ফাইলের যে ইউআরএলটা আছে এটা আপনি চাইলে এখান থেকে কপি করে নিয়ে রাখতে পারবেন। আচ্ছা, তো আপাতত এগুলো করছি না, এগুলো আমরা ইউএস টেসিও টুলের মাধ্যমে অ্যাড করব এবং দেখবো যে আমাদের ওইখানে কিছু স্কোর আছে বা দেখা যাচ্ছে ইউএস টেসিওতে ওখানে কিছু স্কোরিং প্যানেল আছে। দেখা যাচ্ছে আমরা যদি হচ্ছে এই কাজগুলো করি, প্রত্যেকটা স্টেপ যদি ঠিকভাবে ফলো করি, দেন এই প্রত্যেকটা ফলো আপ স্টেপের জন্য আমাদের স্কোরটা বৃদ্ধি পাবে এবং দেখা যাচ্ছে যে আমাদের এসইওর স্কোরটা তখন একটা পারফেক্ট পর্যায়ে যাবে। জাস্ট আমি এখান থেকে ইনসার্ট ইনটু পোস্ট করে দিই। আচ্ছা, এখানে পোস্টের মধ্যে আমরা একটা ইমেজ অ্যাড করছি, এখানে চাইলে আপনি এটার জন্য একটা ফিচার ইমেজ অ্যাড করতে পারেন, অর্থাৎ এই পোস্টের জন্য একটা ফিচার ইমেজ আপনি অ্যাড করতে পারবেন। আচ্ছা, এখানে আসলে কতগুলো ওয়ার্ড ইউজ করা হয়েছে, প্রায় 1429টা ওয়ার্ড অ্যাড করা হয়েছে। তো আপনাদেরকে বলা হয়েছিল যে মিনিমাম যে ওয়ার্ড ক্যাপাসিটি বা দেখা যাচ্ছে একটা কোয়ালিটি কন্টেন্টের জন্য মিনিমাম কতগুলো ওয়ার্ড হতে হবে এটা কিন্তু বলা ছিল, মনে আছে? জি স্যার। কত ছিল?
আপনার স্যার হচ্ছে আমাদের বডির জন্য যদি ধরি তাহলে আমাদের হচ্ছে বেটার হবে স্যার হচ্ছে 800 থেকে 1500 বা 2000 পর্যন্ত অর্ডার আমরা দিতে পারি। আচ্ছা, মিনিমাম ছিল 1200, যে মিনিমাম 1200 হতেই হবে। জি 1200। জি স্যার। আচ্ছা, তো আমরা দেখা যাচ্ছে যে মিনিমাম 1200 তো ক্রস করে গেছি, তো এটা মোটামুটি বলা চলে যে হ্যাঁ ঠিক আছে। সর্বোচ্চ তো স্যার স্যার হচ্ছে মিনিমাম 2000 স্যার ওয়াট পর্যন্ত আমরা মিনিমাম দিতে টুয়েলভ পারবো তাই না? হান্ড্রেড যেটা বলুন। আচ্ছা, এক এক করে একটু বলেন তাহলে বেটার হবে। স্যার মিনিমাম আপনি যেটা বলেন 1200 ওয়ার্ডের কথা, সেটা কি বডির জন্য না পুরা কন্টেন্টের জন্য? এটা বডির জন্য। আচ্ছা স্যার। স্যার আমার তো পোস্টের ইন্টারেস্ট এরকম আসতেছে না। বুঝতে পারলাম না। মানে পোস্ট করার যে ইন্টারফেসটা আপনার ঠিক যেভাবে আসছে ঠিক ওইভাবে আমারটা আসতেছে না। আচ্ছা, আমরা হচ্ছে গতদিন একটা প্লাগইন ইউজ করেছিলাম, সেটা হচ্ছে ক্লাসিক এটার জন্য এডিটর। একটা প্লাগইন ইউজ করা হয়েছিল গতকাল। জি স্যার। স্যার ওনাকে একটু বলে দেন। গতকালকে এটার জন্য স্যার একটা আমাদের প্লাগইন ইনস্টল করতে বলছিল, এডিট ক্লাসিক এডিটর, ওইটা অ্যাড করলে এটা হয়ে যাবে। কোনটা? ক্লাসিক এডিটর একটা প্লাগইন অ্যাড করতে হবে। ওকে, আমারটা মেবি বর্তমান ভার্সনে আসছে, ক্লাসিক এডিটর প্লাগইনটা অ্যাড করলে এইভাবে আসবে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ ওইটা অ্যাড করে এটা করা হয়েছে। আচ্ছা, এটা একটা বিষয়। আমি আপনাদেরকে গতদিন মানে প্রথম থেকে বলে আসছিলাম যে যদি এখানে আসলে টেকনিক্যাল পার্টগুলো একটু বেশি, তো দেখা যাচ্ছে একটা পার্ট যদি একটু মিস হয়ে যায় দেখবেন যে আপনার পুরো ইন্টারফেসটা চেঞ্জ হয়ে গেছে, বা দেখা যাচ্ছে আপনি কাজের সাথে আর তাল মিলাতে পারছেন না। তো এটা একটা বিষয় ছিল। তো এই কারণে আর কি দেখা যাচ্ছে যে তানজিলের এডিটরটা, যে ডিফল্ট যে এডিটর ওইটাই আছে। এবং দেখা যাচ্ছে যে এরকম আমরা যে ক্লাসিক এডিটর যে প্লাগইনটা ইউজ করেছিলাম ওইটা ইউজ না করার ফলে ইন্টারফেসটা এরকম আসে নাই। না স্যার, আমি আসলে চিন্তা করছিলাম কি, ওই যে আগে যখন আমি এডিট করতে যেতাম তখন কিন্তু অটোমেটিক ভাবে আপনার যে কোনো একটা থিম নিলে ক্লাসিক এডিটরটা ইনস্টল হয়ে যেত। ওইটা কিন্তু যদি ওইটা যদি এইবারই দেখতেছি যে আপডেটটা হওয়ার কারণে আপনার ওইটা হচ্ছিল না। না, ওইটা যদি ক্লাসিক এডিটর যদি থিমের সাথে ডিফল্ট হিসেবে থাকে দেন ওইটা চলে আসে আর কি, কিন্তু এই থিমটার সাথে ডিফল্ট হিসেবে নাই। আচ্ছা, তো এখান থেকে আপনারা চাইলে আরো হেডিং অ্যাড করতে পারেন, সাব হেডিং অ্যাড করতে পারেন, তারপর হচ্ছে আরো অনেক কিছু করতে পারেন। তো আপাতত আমরা এত কিছুতে যাচ্ছি না, আমরা জাস্ট এটাকে পোস্ট করে দিই। দেওয়ার পর আমরা হচ্ছে আমাদের যে ইউএস এসইও প্লাগইন যে টুলটা আছে এটা আমরা ইউজ করে দেখবো যে আমরা আসলে পোস্টটাকে আর কত ভালোভাবে অপটিমাইজ করতে পারি। জাস্ট এটাকে পাবলিশ করে দিলাম। আচ্ছা, তো একটু সাইটটাতে গিয়ে দেখি কি অবস্থা। আচ্ছা, পোস্টটা চলে আসছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের পোস্ট বা দেখা যাচ্ছে আমাদের কন্টেন্ট। মানে কন্টেন্টের অবস্থা খুবই পুয়ার আর কি। কারণটা হচ্ছে জাস্ট একটা টাইটেল অ্যাড করা আছে, এখানে কোনো সাব হেডিং অ্যাড করা নাই, কোনো কিছু নাই, জাস্ট বিশাল বড় কিছু লেখা আছে। তো আপনারা নিজেরাও হয়তো দেখাচ্ছে এই ধরনের আর্টিকেল বা এই ধরনের কন্টেন্ট যখন কোথাও পাবেন আপনারা নিজেরাও এটা পড়ে দেখবেন না, কারণটা হচ্ছে এখানে খুব ভালোভাবে এটাকে অপটিমাইজ করা নাই। আচ্ছা, তো এই পোস্টটাকে আসলে আমরা কিভাবে খুব ইজিলি খুব কম পরিশ্রমে অপটিমাইজ করতে পারি সেটা জাস্ট আমরা হচ্ছে ইওস্ট এসইও প্লাগইনটার মাধ্যমে দেখব। তো প্লাগইন অ্যাড করার নিয়মটা আপনারা সবাই জানেন, গতকাল অবশ্যই আপনারা প্লাগইন অ্যাড করেছেন। জাস্ট এখান থেকে প্লাগইন এই যে প্লাগইন অপশনটাতে এসে এখান থেকে ইনস্টল প্লাগইনগুলো দেখতে পারেন, অথবা অ্যাড নিউ, আমরা যেহেতু নিউ প্লাগইন অ্যাড করব জাস্ট এখান থেকে অ্যাড নিউ অপশনটাতে চলে যাই, সার্চ দিবেন। আচ্ছা, ইওস্ট এসইও লিখে জাস্ট ইওস্ট যদি লেখেন আপনি তাহলে দেখবেন যে ইওস্ট এসইও এই টুলটা চলে আসবে আপনার সামনে। ইনস্টল করে দিব, অ্যাক্টিভ করে দিলাম। স্যার হ্যাঁ, শুনতে পাচ্ছি তানজিল।
বলছিলাম যে স্যার এই যে পোস্ট করা বা আপনার অন্যান্য বিষয়গুলো এডিট করার ক্ষেত্রে আমরা যদি স্যার ওই থিমের ডেমো গুলা ইনপুট করে কাজ করি, তো ওইটা কি ভালো হবে না ওইটা ভালো হবে না? আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আপনি যখন একটা রেডিমেড একটা প্রোডাক্ট আপনি কিনেন, একটা রেডিমেড শার্ট যখন আপনি কিনেন, শার্টের কথাই একদম সহজভাবে বলি, দেখবেন যে ওইখানে কিছু একটা মানে আপনার কাছে একটু ইমপারফেক্ট মনে হয় অনেক সময়, যে হয়তো এই আমার একটু ফিটিং করলে একটু ভালো হতো, বা এই লুজটা একটু বেশি হয়ে গেছে, বা দেখা যাচ্ছে এই হাতাটা একটু বড় হয়ে গেছে, এরকম মনে হয়, তাই না? তো আমরা আবার কি করি, যে ফিটিং এর দোকানে গিয়ে ওইটা আবার ঠিক করে নিই। তো ওই আপনার ডিফল্ট যেগুলো দেওয়া থাকে ওগুলোর ক্ষেত্রে একই অবস্থা। আর যেগুলো আসলে ভালো মানের ওয়েবসাইট, তারা সবসময় নিজেদের একটা স্ট্যান্ডার্ড বজায় রাখে, এবং দেখা যাচ্ছে তারা নিজেদের একটা কোয়ালিটিফুল কন্টেন্টের একটা আপনার ফরম্যাট রেডি করে, এবং সেই ফরম্যাটে তারা পোস্ট করে। আপনি চাইলে ওই রেডিমেড ফরম্যাটগুলো বা দেখা যাচ্ছে যে ডিফল্ট যে ফরম্যাটগুলো দেওয়া আছে ওগুলো ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু দেখা যাচ্ছে ওই যে ওখানে কোথাও একটু একটু সমস্যা থাকবে, যেটা আপনার হয়তো মন মতো হচ্ছে না, বা আপনার কাজের সাথে একদম পারফেক্ট হচ্ছে না। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার, আমি আসলে স্যার ওই ডেমোটা ইম্পোর্ট করছিলাম, তো দেন আমি ওই আপনি বলছিলেন যে আমাদের কন্টেন্টের ডিজাইনটা ঠিক সুন্দর হচ্ছিল না, ওই জন্য আমি ডেমোটা ইম্পোর্ট করছিলাম। আচ্ছা আচ্ছা। তার জন্য স্যার আমি জিজ্ঞেস করলাম যে ওইটা ভালো হবে কিনা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো ইওস্ট এসইও টুলটা যখন আমাদের বা প্লাগইনটা যখন অ্যাড হয়ে যাবে, তো আমরা যে কাজটা করব, যে এটাকে একটু কনফিগার করে নিব। দেখেন এখানে এই ইওস্ট এসইও প্লাগইনটা অ্যাড হওয়ার পর আপনাদের সামনে এই ধরনের একটা ইওস্ট এসইও একটা লোগো বা আইকন আপনারা দেখতে পাবেন। এখান থেকে যে কাজটা করবেন, যে কনফিগার উইজার্ড, এটাতে যাবেন। কনফিগার উইজার্ডে আসার পর এর কিছু বিষয় একটু সেট আপ করতে হবে। সেটা হচ্ছে যে প্রথমে আমাদেরকে বলা ছিল এরকম, যে আমাদের সাইটটা যখনই আমরা ইনস্টল করব, বা ওয়ার্ডপ্রেস যখন আমরা ইনস্টল করব, তখন এটাকে ডিসকারেজ করে রাখবো। মনে আছে ডিসকারেজ করে কিভাবে রাখে? জি স্যার, মনে আছে। আচ্ছা, জি তো স্যার। ইওস্ট এসইও টুলটা ইউজ করার যে শর্তটা, সেটা বলছে যে প্রথমে যে অপশন এ, মাই সাইট ইজ লাইভ অ্যান্ড রেডি টু বি ইন্ডেক্সড, এরপরে হচ্ছে অপশন বি, মাই সাইট ইজ আন্ডার কনস্ট্রাকশন অ্যান্ড শুড নট বি ইন্ডেক্সড। তো এখানে এসইও টুলটা যদি আপনি ইওস্ট এসইও টুলটা যদি অ্যাড করতে চান বা ইউজ করতে চান, তাহলে আপনার সাইটে লাইভ হতে হবে, অর্থাৎ গুগলে ইন্ডেক্স করার মতো অবস্থায় থাকতে হবে। আদারওয়াইজ এই টুলটা ইউজ করতে একটু প্রবলেম হয়। আচ্ছা, আমরা আপাতত যেহেতু আমাদের এটা আন্ডার কনস্ট্রাকশন আছে, তো আমরা হচ্ছে এটাই দিয়ে দিব। আর সবচেয়ে বেটার হচ্ছে যে আপনার সাইটটা সবকিছু ঠিকঠাক করে নিয়ে যদি আপনি লাইভ করে তারপর হচ্ছে আপনি যদি এই ইউএসটি এসইও টুলটা ইউজ করেন, তাহলে সবচেয়ে বেটার। জাস্ট এখানে নেক্সট করে দিই। সাইটটা আসলে কি, এটা কি ব্লগ সাইট নাকি অনলাইন শপিং, নিউজ চ্যানেল, বা দেখা যাচ্ছে কি এটা, সেটা আপনি বলে দেবেন। পোর্টফোলিও হতে পারে। আমি জাস্ট এখানে ব্লগ দিয়ে দিলাম। আচ্ছা, এটা কি এটা কোনো পার্সনের একটা ব্লগ সাইট নাকি এটা কোনো একটা অর্গানাইজেশনের একটা ব্লগ সাইট? আমি জাস্ট এখানে পার্সনটাই দিয়ে দিলাম। এখান থেকে সিলেক্ট ইউজার, আমাদের তো এখানে অবশ্যই একটা ইউজারই অ্যাড করা আছে, চাইলে আমরা মাল্টিপল ইউজার অ্যাড করতে পারি। জাস্ট নেক্সট করে দিলাম। আচ্ছা, সার্চ ইঞ্জিন শুড শো পোস্ট ইন সার্চ, ঠিক আছে। আচ্ছা, আমাদের পেজগুলোকেও সার্চ ইঞ্জিনে শো করতে পারে, আমাদের পোস্টগুলোকেও সার্চ ইঞ্জিনে শো করতে পারে। অবশ্যই এটা আমাদের জন্য বেটার, আমাদের পোস্টগুলো শো করুক অথবা আমাদের পেজগুলো শো করুক, সেটা আমাদের জন্য অবশ্যই একটা ভালো বিষয় হবে। পোস্ট করুক অথবা পেজ করুক, করলেই হলো, কোনো সমস্যা নেই, সার্চে আসলেই যথেষ্ট। মাল্টিপল অথর, অনেক ওয়েবসাইট আছে যেখানে আসলে মাল্টিপল পার্সন এখানে অথর হিসেবে কাজ করে এবং তারা পোস্ট করে। তো আমরা চাইলে এখানে মাল্টিপল অথর অ্যাড করতে পারি। আপাতত আমাদের এখানে মাল্টিপল অথর নাই, জাস্ট নো করে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে সেপারেটরটা কি, একটু টাইটেল সেপারেটর, এটা আমাদেরকে দেখাই। আচ্ছা দেখেন, প্রত্যেকের টাইটেল এবং তার সেই এখানে সেপারেটর ইউজ করা আছে এবং তাদের ওয়েবসাইটের নামটা ইউজ করা আছে। ডেস্কটপ কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ 2021 অ্যান্ড 2022, এখানে সেপারেটর দিয়ে তারপর বিডি স্টল, তাদের ওয়েবসাইটের নামটা দেওয়া আছে।
তো এটা হচ্ছে সেপারেটর। আপনি চাইলে এখানে এটাকে ভার্টিক্যাল বার ইউজ করতে পারেন, এখানে সেমিকোলন ইউজ করতে পারেন। অনেকে এই দেখেন এরা সেমিকোলন ইউজ করছে। তো আমরা সবসময় এই সেমিকোলনটা ইউজ করার চেষ্টা করব। হয়ে গেল, হ্যাঁ। এটা হচ্ছে ডিফল্ট হিসেবে থাকে, তো আমরা এটা ইউজ করার চেষ্টা করব, তাহলে এটা আমাদের জন্য বেটার। আপনি চাইলে এখানে ভার্টিক্যাল বারটা ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আন্ডারস্কোর ইউজ করতে পারেন। নেক্সট। বেটার স্যার কোনটা হবে স্যার, সেমিকোলনটা বেটার হবে? হ্যাঁ, যেটা ডিফল্ট হিসেবে আছে ওটাই বেটার হবে। স্যার আচ্ছা, এটা ইওস্টকে এসইও মানে ইওস্টের এসইও যে টেকনিকটা আছে এটাকে ইমপ্রুভ করার জন্য তারা আপনার ডেটাটা অ্যাক্সেস করতে চায়। না, আমি আমার ডেটাগুলোকে অ্যাক্সেস করতে দিব না। আমি জাস্ট নো, আই ডোন্ট ওয়ান্ট টু অ্যালাউ ইউ টু ট্র্যাক মাই সাইট ডেটা। অবশ্যই এটা অনেকেই চায় না যে তাদের সাইট ডেটাগুলো ইওস্ট এসইও বা দেখা যাচ্ছে ইওস্টের যে অথরিটি আছে তারা আমাদের সাইটের ডেটাগুলো ট্র্যাক করুক। এটা অনেকেই চায় না, আমরাও চাই না যে আমাদের ডেটাগুলো আসলে কেউ দেখুক। আচ্ছা, এখানে যে কাজটা করতে হবে আমাদেরকে, যে আমরা যে মেইলটা দিয়ে রাখছি কন্টিনিউ লার্নিং, আচ্ছা এখান থেকে আমাদের এই মেইলটাতে সাইন আপ করতে হবে এবং মেইলটাকে ভেরিফাই করতে হবে। জাস্ট এখান থেকে সাইন আপ করে দিলাম। আচ্ছা, অলমোস্ট ফিনিশ। ঠিক আছে, আমাদের মেইলে একটা ভেরিফিকেশন কোড গেছে। আচ্ছা, আমার অলরেডি এই মেইলটা দিয়ে একবার সাইন আপ করাই আছে, দেখি কি অবস্থা। আচ্ছা, এটাতে যেহেতু সাইন আপ করা আছে জাস্ট এখানে সাকসেস হয়ে গেল। আর এখানে যদি আপনাদের সাইন আপ করা না থাকে, অর্থাৎ ইওস্ট এসইও প্লাগইনে যদি আপনাদের সাইন আপ করা না থাকে, এখানে জাস্ট একটা মেইল আসবে এই যে এরকম, বা ইওস্টের পক্ষ থেকে একটা এই যে এরকম একটা মেইল আসবে। দেন ওই লিঙ্কটাতে জাস্ট ক্লিক করবেন। লিঙ্কটাতে ক্লিক করলে আপনাদের হচ্ছে মেইলটা ভেরিফাই হয়ে যাবে। দেন আপনারা এখান থেকে জাস্ট নেক্সট ক্লিক করবেন, দেখবেন যে আপনাদের মেইলটা এখানে নিয়ে নিয়েছে এবং দেখা যাচ্ছে আপনারা এখানে ইউএসটা সাবস্ক্রাইবার হয়ে গেছেন এবং তাদের যে মানে সার্ভিসটা আছে এটা আপনারা ইউজ করতে পারছেন। এখানে আমাকে বলছে সাকসেস, ইউ হ্যাভ ডান ইট। ঠিক আছে, অনেক বড় একটা কাজ করে ফেলছি আর কি, ইউ হ্যাভ ডান ইট। আচ্ছা, জাস্ট ক্লোজ করে দিলাম। তো আমাদের উইজার্ড সেট আপ হয়ে গেল, অর্থাৎ কনফিগারেশন করলাম আমরা উইজার্ডটাকে ইউএসটে। এখন একটু আমরা আমাদের পোস্টটাতে যদি যাই, যে পোস্টটা একটু আগে আমরা ক্রিয়েট করলাম। আচ্ছা, আপনারা স্যার আপনারা ইওস্টের এইভাবে উইজার্ডটাকে সেট আপ করতে পারবেন তো ইনশাল্লাহ? জি স্যার, সেট আপ করতেছিলাম স্যার আপনার সাথে। আমি বলতেছি যে আপনার আমার তো স্যার হচ্ছে admin@tanzil-it-solution আমার ডোমেনটা আসছে। তো আমার এই ডোমেনে যদি কোনো মেল, ঠিক আমার কোন মেলটাতে যাবে? যে ইমেলটা দিয়ে কি আমি ডোমেনটা পারচেজ করছি ওই মেলে যাবে? না, ওইটা না, আপনার হচ্ছে ওয়ার্ডপ্রেসে যে মেইলটা দিয়ে আপনার হচ্ছে এই যে মেইলটা দেওয়া আছে সেই মেইলটাতে যাবে। মানে শুধু বডিতে থাকবে আমার ডোমেনের নামের সাথে, কিন্তু মূলত আমার ওই মেলটাতেই যাবে মেল গুলা। আচ্ছা, আপনি ওয়ার্ডপ্রেসে একটা মেইল দিছেন না, যেটাতে আপনি হ্যাঁ, ওয়ার্ডপ্রেসে, ওইটাতে যাবে আপনার। আচ্ছা স্যার। না, আমার আমার আসতেছে admin@ আমার ডোমেন নেম। হ্যাঁ, তো তাহলে আমার, ওইটাতে যাবে। ওকে স্যার। ঠিক আছে। আচ্ছা, তো আমাদের ইওস্ট এসইও টুলটা অ্যাড করা এবং কনফিগার করা হয়ে গেল। যদি কারো কনফিগার করতে এরপর প্রবলেম হয় আপনারা হচ্ছে ভিডিওটা দেখে নেবেন, দেন এইভাবে ইনশাল্লাহ কাজ করতে পারবেন। আচ্ছা, তো আমরা যে পোস্টটা এর আগে, স্যার হচ্ছে জি মানুষই বল। যদি আমরা রিভিউ লিখতে চাই কোনো, তো জি, সেক্ষেত্রে আমরা হচ্ছে সাইট টাইপটা কি দেবো? ওটা কি ব্লগ দেওয়া তখন ঠিক হবে, ব্লগ সাইট, নাকি হচ্ছে সামথিং এলস দেবো? সামথিং এলস দিতে পারেন, যেহেতু আপনি ওখানে রিভিউ লিখছেন। অথবা দেখা যাচ্ছে যে একটা প্রোডাক্টের আপনি যদি ভালো মন্দ সব দিকেই বিবেচনা করেন, ওটা আপনি ব্লগে করতে পারেন। আপনি একটা হচ্ছে রিভিউ এর ব্লগ লিখছেন, সমস্যা নাই, তো দিতে পারবেন। আচ্ছা, ব্লগ সাইটই দিলাম তাহলে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা স্যার আমাদের পোস্টটাতে যাই।
আচ্ছা, তো একটু আগে যে পোস্টটা আমরা করলাম সেই পোস্টটা একটু দেখি এখন। আচ্ছা, এটা ছিল আমাদের রিসেন্ট পোস্ট, যে টপ 10 বেস্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সফটওয়্যার 2021। তো এটাকে আমরা জাস্ট এখন যদি এডিট করি, আচ্ছা, তো এটাকে এডিট করার জন্য আমরা যে কাজটা করবো, স্ক্রল ডাউন করে জাস্ট আমরা নিচে চলে আসবো। দেখেন আমাদের কন্টেন্টটা তো এখানে অবশ্যই আছে, এরপরে আমাদের এই কন্টেন্টের এসইওর জন্য আমাদেরকে এখানে বলে দিছে ইউজড এসইও, এবং এখানে যে এসইওর যে স্কোরটা, এটা একদম দেখা যাচ্ছে যে নাল, অর্থাৎ খারাপও না ভালো না, কারণ এখানে আমরা এসইওর কোনো কাজই করি নাই। তো আমাদেরকে যে কাজটা করতে হবে, ফোকাস কি ফ্রেজ, অর্থাৎ আমরা যে টাইটেলটা অ্যাড করলাম টপ 10 বেস্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সফটওয়্যার 2021, এইটার মধ্যে থেকে আমাদেরকে একটা মেইন কি ফ্রেজ, অর্থাৎ যেটা হচ্ছে আমাদের এসইও টাইটেল হিসেবে কাজ করতে পারে, বা দেখা যাচ্ছে আমাদের মেইন যে ফোকাস কিওয়ার্ড, এইটাকে আমরা হচ্ছে ফোকাস কি ফ্রেজ হিসেবে ডিক্লেয়ার করে দিব। তো এখানে বলা আছে টপ 10 বেস্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সফটওয়্যার 2021। আচ্ছা, আপনাদের কি মনে হয় বলেন তো, এখান থেকে মেইন যে কি ফ্রেজ বা দেখা যাচ্ছে মেইন যে কিওয়ার্ড, এটা কি হতে পারে? সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। আচ্ছা, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, কিন্তু এখানে সফটওয়্যারটা, আমরা তো সফটওয়্যার সম্পর্কেও লিখছি, তাহলে এটাকেও আমাদের নিতে হবে তাহলে ওই 4টা ওয়ার্ডই হবে। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সফটওয়্যার, তাই না? এইটা জি হচ্ছে স্যার। আমাদের মেইন কি ফ্রেজ হতে পারে। তো আমরা চেষ্টা আরেকটু বাড়াতে পারি, যেটা হচ্ছে বেস্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সফটওয়্যার, এটাকেও আমরা নিতে পারি। তো আমাদের জন্য সবচেয়ে বেস্ট হবে, বা দেখাচ্ছে একটা ওভারঅল যে কিওয়ার্ডটা বা কি ফ্রেজ যেটা আমাদের জন্য সবচেয়ে বেস্ট হবে, সেটা আমরা ধরতে পারি যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সফটওয়্যার অথবা বেস্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সফটওয়্যার। তো অনেকে হয়তো বলবেন যে 2021টা আসলে কেন নিচ্ছি না, কারণটা হচ্ছে যে 2022 সালে গিয়ে তখন কিন্তু এই 2021 এটা আর চলবে না। আর টপ 10 বেস্ট এটা দেখাচ্ছে হতে পারে, কেউ লিখছে টপ 15 বেস্ট, কেউ লিখছে হয়তো টপ 5 বেস্ট সোশ্যাল মিডিয়া। তো আমরা আসলে এইগুলোকে, মানে এইগুলো একটু ভেরিয়েবল টাইপের, চেঞ্জ হতে পারে, এই ইয়ারটা চেঞ্জ হতে পারে, টপ 10 এর জায়গায় টপ 5 হতে পারে, টপ 12 হতে পারে, টপ 15 হতে পারে। এগুলো ভেরিয়েবল বিষয়, এগুলো চেঞ্জ হতে পারে। এই কারণে আসলে আমরা এগুলো নিচ্ছি না। আমাদের যে মেইন ফোকাস কি ফ্রেজ, এটা হতে পারে বেস্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সফটওয়্যার অথবা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সফটওয়্যার। বিষয়টা ক্লিয়ার সবার কাছে? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এটা আমাদেরকে একটু বুঝতে হবে, তাছাড়া আসলে আমরা আসলে ইওস্টে খুব একটা ভালো কাজ করতে পারবো না। বেস্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সফটওয়্যার, আমরা এটাকে দিয়ে দেখি যে আমাদের স্কোরটা কেমন আসে। দেখেন এসইওর স্কোরটা যখন রেড, তখন আসলে এটা খুব মানে খারাপ কন্ডিশনের দিকে আছে। যদি এটাকে আমরা যদি এরকম অরেঞ্জ বা ইয়েলো দেখি, তাহলে বোঝা যাবে যে হ্যাঁ, স্কোরটা আস্তে আস্তে ভালোর দিকে আসছে। যদি গ্রিন হয়, দেন আমাদেরকে বুঝতে হবে যে না, আমাদের এটা এসইওতে পারফেক্ট আছে। তো আমরা এখানে কি ফ্রেজ দিলাম হচ্ছে, স্যার হচ্ছে, জি স্যার আপনি হচ্ছে যখন মনে হয় ফ্রেজ মানে ওয়ার্ডের কমাবেন তখন মনে হয় সবুজ হবে, এরকম কি? না না না, এখানে যখন পারফেক্ট হবে, কম বা বেশি না, যখন এটা পারফেক্ট হবে তখন গ্রিন হবে। এখন আমি যদি একটু কমায় দেই, দেখেন দেখছেন রেড হয়ে গেল। তার মানে এখানে যদি আপনি একটু বাড়ান, দেখি দেখেন আবার রেড হয়ে গেল। কারণটা হচ্ছে এই যে ইন, টু, তারপর হচ্ছে ফ্রম, এই ধরনের শব্দগুলো আসলে মেইন কি ফ্রেজে ইউজ করাটা উচিত না। কিন্তু দেখেন বেস্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সফটওয়্যার, এটা কিন্তু একটা মেইন কি ফ্রেজ হতে পারে। আমি যদি এটা কমাই দিই আরেকটু, দেখেন তারপরে কিন্তু এখন গ্রিন আছে। তো এখানে আসলে ছোট বড় করার উপর ডিপেন্ড করছে না, আপনি আসলে ওয়ার্ডগুলো কি ইউজ করতেছেন এটার উপর ডিপেন্ড করতেছে। আপনি এখানে আরো কিছু বাড়ান, দেখবেন যে এটা কিন্তু গ্রিন হবে না, রেড হচ্ছে। কারণ এখানে আমি যে শব্দটা ইউজ করছি এটা কোনো মিনিং নাই, এটা অর্থবোধক না। এই কারণে আসলে এগুলো ইউজ করা যাবে না। আমাদের যে মেইন কি ফ্রেজটা, এটা অবশ্যই আমাদের মেইন কিওয়ার্ডটাকে রিসার্চ করে বের করতে হবে। আমাদের যেটা ছিল বেস্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সফটওয়্যার, এটা আমরা কি ফ্রেজ হিসেবে রাখলাম। এখান থেকে আপনি গেট রিলেটেড কি ফ্রেজ একটা অপশন আছে, আপনি চাইলে গেট রিলেটেড কি ফ্রেজে যেতে পারেন, তবে এটা অবশ্যই প্রিমিয়াম, এটা ফ্রি না, এটাতে আপনাকে প্রিমিয়াম কাজ করতে হবে।
এটা যদি ক্লিক করেন এই যে এখানে এসিএম রাশের একটা রেজিস্ট্রেশন বা লগইন অপশন আসবে, এখান থেকে আপনি আপনাদের যে ফোকাস কি ফ্রেজ এটা রিসার্চ করে বের করতে পারেন। তো আমরা আপাতত প্রিমিয়ামে তো যাচ্ছিই না, এটা ক্যান্সেল। আচ্ছা, এরপর দেখেন যে গুগল প্রিভিউ। গুগল প্রিভিউ এর একটা বিষয় আছে যে মোবাইলে আসলে সার্চে যখন আমাদের এটা কি দেখা যাবে, বা মোবাইল সার্চে যখন আমাদের এই রেজাল্টটা বা এই কন্টেন্টটা আসবে তখন আসলে কেমন দেখাবে এবং ডেস্কটপ রেজাল্টটা কেমন আসবে সেটা দেখাচ্ছে। তো এখানে বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু মেটা ডেসক্রিপশনটা এখানে দেই নাই। আমাদের এই টাইটেল এই কন্টেন্টটা কোথাও কি আমরা মেটা ডেসক্রিপশন দিয়ে রাখছি? আমরা কিন্তু দেই নাই। এখানে না বলতেছে, স্যার, দেওয়া নাই। দেখেন এখানে বলছে প্লিজ প্রোভাইড এ মেটা ডেসক্রিপশন বাই এডিটিং দ্য স্নিপেট বিলো। তো আমাদেরকে এখানে মেটা ডেসক্রিপশনটা দিতে হবে। ডেস্কটপের এখানেও একই অবস্থা, মেটা ডেসক্রিপশন নাই। তো তাহলে আমাদেরকে মেটা ডেসক্রিপশনটা ঠিকঠাক ভাবে এখানে দিতে হবে। আচ্ছা, এরপরে দেখেন এখানে এসইও টাইটেলের ক্ষেত্রে কিছু বিষয় আছে, টাইটেল, পেজ, সেপারেটর এবং সাইট। আমরা যে যে টাইটেলটা ইউজ করছি এখানে দেখেন ডেস্কটপের ক্ষেত্রে যদি যাই, টপ 10 বেস্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সফটওয়্যার 2021। এরপর আমাদের সাইটের নেমটা আছে, দেখেন কম্পিউটার প্রাইস, আমাদের সাইটের নামটা কিছু কম্পিউটার প্রাইস, তাই না? সেপারেটরের পর এখানে আমাদের সাইটের নাম জি আছে। স্যার। তো আমরা চাইলে এখান থেকে সাইটের টাইটেলটা ক্লোজ করে দিতে পারি। দেখেন এখানে সাইডের টাইটেলটা চলে গেছে, সেপারেটর চলে গেছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম লাইভ প্রিভিউ দেখা যাচ্ছে। তো আপনি চাইলে এখান থেকে এসইও টাইটেল হিসেবে এগুলোকে দিতে পারেন। তো আমরা আমাদের এসইও টাইটেল হিসেবে এটাই রাখলাম যে আমাদের যে মেইন টাইটেল টপ 10 বেস্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সফটওয়্যার 2021। আপনি চাইলে এখান থেকে এটাকে চেঞ্জও করতে পারবেন। এখানে দেখেন আমাদের স্কোরটা কিন্তু গ্রিন হয়ে আছে। আমরা একটু যদি এটাকে চেঞ্জ করে দিই, দেখেন এখানে এটা কিন্তু 0 হয়ে গেছে। তো আমরা চেষ্টা করব যে অবশ্যই রিসার্চের মাধ্যমে একটা এসইও টাইটেল খুঁজে বের করার। আমি যদি এটা দেই যে আমাদের এসইও টাইটেলটা একটু কাস্টম ভাবে আমরা যদি দিয়ে দেই, একটু দেখি, দেখেন স্কোরটা এখনো খুব একটা ভালো হয় নাই। আচ্ছা, আপনাদেরকে যখন টাইটেল ইউজ করতে বলা হচ্ছিল, আপনাদের কি মনে আছে টাইটেলের যে লেন্থটা বা টাইটেলে কতগুলো ক্যারেক্টার ইউজ করাটা সবচেয়ে বেটার? জি স্যার, 60 স্যার মনে 60 হয়। থেকে 80 মেবি। আচ্ছা, এটা ছিল হচ্ছে আপনার 50 টু 70 বা দেখা যাচ্ছে যে 60 টু 70 এরকম যদি আপনারা ইউজ করেন তাহলে এটা সবচেয়ে বেস্ট হয়। আচ্ছা, এখানে আরেকটা বিষয় একটু বলে রাখি, কিছু পাওয়ার ওয়ার্ড আছে। পাওয়ার ওয়ার্ড বলতে যেটাকে বোঝায় যে যেটা মানুষকে খুব বেশি আকৃষ্ট করে, এগুলোকে আমরা বলতে পারি যে পাওয়ার ওয়ার্ড। যেমন ধরেন আমি এখানে লিখলাম যে টপ 10, মানে আপনি এখন এখানে দেখে মনে হচ্ছে যে টপ 10 মানে সবচেয়ে বেস্ট 10টা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সফটওয়্যার, এটা তো আমার দেখতেই হবে। তারপর দেখা যাচ্ছে যে ইমপ্রেসিভ অফার, তারপর দেখা যাচ্ছে যে আরো বেস্ট, যেমন এখানে আমরা লিখছি যে বেস্ট সোশ্যাল মিডিয়া টুল 2021। এইগুলো কিন্তু পাওয়ার ওয়ার্ড হিসেবে কাজ করে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে আপনাদের এসইও টাইটেল বা দেখা যাচ্ছে আপনাদের যে কন্টেন্টের যে টাইটেলটা আছে এখানে আপনারা পাওয়ার ওয়ার্ড ইউজ করবেন। আপনারা যদি সার্চ দেন যে পাওয়ার ওয়ার্ড, দেখবেন যে অনেক পাওয়ার ওয়ার্ড চলে আসবে, পাওয়ার ওয়ার্ডস। দেখেন শকিং, আপনারা যদি কোনো একটা নিউজে যদি দেখেন লেখা আছে শকিং নিউজ, তাহলে কিন্তু আপনারা ওই নিউজটাতে কিন্তু মানে এন্টার করে দেখেন বা ওই কন্টেন্টটাতে কিন্তু এন্টার করে দেখেন। তো এখানে আসলে প্রচুর পাওয়ার ওয়ার্ড আছে, আপনারা একটু খুঁজে খুঁজে দেখবেন যে আপনাদের টাইটেলের সাথে বা দেখা যাচ্ছে আপনাদের কন্টেন্টের সাথে কি ধরনের পাওয়ার ওয়ার্ড খুব ভালোভাবে ম্যাচ করছে। বুঝতে পারছেন পাওয়ার ওয়ার্ডটা কি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো আপনাদের স্কোরটা যখন এখানে গ্রিন হচ্ছে তখন বুঝবেন যে হ্যাঁ সবকিছু মোটামুটি ঠিকঠাক আছে। আচ্ছা, এরপর যেটা আসছে যে মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশনের ক্ষেত্রে লেন্থটা কত বলছিলাম মনে আছে? 160 স্যার। 150 থেকে 160।
160 স্যার। হ্যাঁ। জি আচ্ছা ধরেন আমি আপাতত এটুকু কপি করে নিলাম, আসলে এখানে লেখার মতো সময় নেই, জাস্ট আপনাদেরকে কপি করে দেখাচ্ছি। এখানে কিছু ভুল ধরবে, তখন আমরা ভুলগুলো একটু মানে শুধরাবো আর কি। দেখেন স্কোরটা একদম মানে বেশি হয়ে গেছে, দেখাচ্ছে একটু কমাতে হবে আমাদের। দেখেন যখন একটা পারফেক্ট লেন্থে চলে আসলো তখন আমাদের স্কোরটা গ্রিন দেখাচ্ছে। আচ্ছা এরপরেও এখানে কিছু ভুল আছে, সেটা একটু পরে আবার দেখব। তাহলে আমাদের মেটা টাইটেলটা, মেটা ডেসক্রিপশনটা অ্যাড করা হলো। আমরা এখান থেকে এসইও যে টাইটেলটা সেটা অ্যাড করলাম। চাইলে আমাদের এই পোস্টের যে স্ল্যাগ আছে, অর্থাৎ আমাদের এই পোস্টের যে ইউআরএলটা আছে, এটা আমরা এডিট করতে পারবো। তাহলে আমি 2021টা রাখতে চাচ্ছি না, ব্যাস এটা জাস্ট কেটে দিলাম। কারণ দেখাচ্ছে 2021-এ কাজ করছে, 2022-এ গিয়ে এই ব্লগটা বা এই কন্টেন্টটা যে স্ল্যাগটা আছে এটা আসলে এই টাইটেলের সাথে ম্যাচ করছে না। এসইও টাইটেলটা আসলে 2021 দেওয়াটা খুব একটা উচিত বা যুক্তিসঙ্গত হবে না। আচ্ছা দিলাম আপাতত। স্যার এখানে নির্দিষ্ট একটা দেশ ইন্ডিকেট করে দেন, তাহলে জিনিসটা একটু সুন্দর হতে পারে। না দেশটা ইন্ডিকেট করাটা খুব একটা যুক্তিসঙ্গত হবে না, কারণ আমরা যেটা লিখছি যে টপ 10 বেস্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সফটওয়্যার, এটা আসলে যে কেউ পড়তে পারে। আর আমি যদি লিখে দিলাম ওয়ার্ল্ড বাংলাদেশ, স্যার, ওয়ার্ল্ড লিখে দেন, ওয়ার্ল্ড ওয়াইড, তাই না? ইন দা ওয়ার্ল্ড। আচ্ছা এটা দিয়ে দিলাম ওয়ার্ল্ড ওয়াইড। সবচেয়ে আসলে ওয়ার্ল্ড ওয়াইড এটা বলা লাগে না, কারণ আসলে এই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের টুলগুলো আছে, এগুলো তো আমরা এই ফেসবুকে যে টুলগুলো ইউজ করি, দেখা যাচ্ছে ইউএসএ তেও কিন্তু একজন ওই টুলগুলো ইউজ করে। তো এটা আসলে ওইভাবে বলা লাগে না, তারপরে আমি টাইটেলের খাতিরে বলে দিলাম। অথবা মানে টাইটেলটাকে গ্রিন গ্রিন লাইট পাওয়ানোর জন্য করা। না, গ্রিন লাইট করানোর জন্য করা না, এটা আপনাকে রিসার্চ করে বের করতে হবে, কারণ আমি তো জাস্ট এখন ডেমো হিসেবে দেখাচ্ছি। আর জি স্যার। আপনি বললেন যে ওয়ার্ল্ড ওয়াইড বা দেখা যায় কোনো একটা কান্ট্রি, আমিও বললাম ঠিক আছে এটা কনসিডার করে এটা জাস্ট দিলাম, কিন্তু আসলে এটা কিন্তু রিসার্চ করে বের করতে হবে যে এসইও টাইটেলটা কেমন হবে। টপ 10 বেস্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সফটওয়্যার ওয়ার্ল্ড ওয়াইড, দিলাম এটা। আচ্ছা আমাদের মেটা ডেসক্রিপশনটাও ঠিকঠাক আছে। এখন এখানে বেশ কিছু অপশন আছে, আমাদেরকে এসইও অ্যানালাইসিস এখানে একটু দেখতে হবে। আচ্ছা এসইও অ্যানালাইসিসে এসে দেখেন বলতেছে প্রবলেমস, 5টা প্রবলেম এখানে দেখাচ্ছে। 5টা প্রবলেমের মধ্যে কি? আউটবাউন্ড লিঙ্ক নাই, আউটবাউন্ড লিংক, ইন্টারনাল ইন্টারনাল লিঙ্কিং লিংক, নাই, কি ফ্রেজ ইন্ট্রোডাকশন এটা নাই, কি ফ্রেজ ডেনসিটি অর্থাৎ আমাদের যে মেইন যে কি ফ্রেজ এটার যে ঘনত্ব অর্থাৎ পুরো কন্টেন্টটা জুড়ে যেটা থাকতে হবে সেটা নাই, কি ফ্রেজ ইন মেটা ডেসক্রিপশন এটা নাই। তারপর বলছে আরো কিছু ইমপ্রুভমেন্ট, যেমন ইমেজের অল্টার অ্যাট্রিবিউট এবং কি ফ্রেজ ইন টাইটেল। আচ্ছা এখন আমরা যে কাজটা করব, আমাদের এখানে যে ভালো রেজাল্ট যেগুলো আছে যে কি ফ্রেজ লেন্থ, ঠিক আছে এটা তো আমরা দেখলাম, কি ফ্রেজ লেন্থ তো একটু আগেই দিলাম আমরা। মেটা ডেসক্রিপশনের লেন্থ এটাও ভালো আছে। তারপর প্রিভিয়াসলি ইউজ কি ফ্রেজ ওটা তো বেটার। তারপর টেক্সটের যে লেন্থটা দেখেন 1470, এটা অবশ্যই বেটার, কারণ আমরা 1200 এর উপরে গেছি। এসইও টাইটেল এটা ভালো আছে, কি ফ্রেজ ইন স্ল্যাগ এটাও ঠিকঠাক আছে। অর্থাৎ আমাদের বেশ কিছু স্কোর ভালো আছে এবং বাকি কিছু প্রবলেম আছে, এগুলো আমাদেরকে একটু ঠিকঠাক করতে হবে। তো আউটবাউন্ড লিঙ্কটা কি মনে আছে আপনাদের? জি স্যার, ওই মানে আমার ওয়েবসাইটের বাইরে অন্য একটা ওয়েবসাইটের রেফারেন্স করা। অন্য একটা ওয়েবসাইটকে আমাদের রেফারেন্স করতে হবে, তাই না? জি তো অনেকেই বলতে পারেন যে আমরা আসলে কেন অন্য একটা সাইটকে রেফারেন্স দিব, কেন ওদেরকে আমরা লিঙ্ক দিব। তো এটা আসলে গুগলের একটা নিয়ম যে আপনাকে দিতে হবে, যে তাদের সাথে আপনার একটা কানেকশন আছে বা আপনি তাদের তো ওখানে রিসার্চ করে দেখছেন, এই কারণে এটা দিতে হবে, এটা কন্টেন্টের একটা রুল। তো আমি জাস্ট এখানে দিয়ে দিলাম, ধরেন যে এইটাকে আমি মার্কেটিং এফোর্টস এটাকে আমি লিঙ্ক করে দিচ্ছি। স্যার, এটা যদি আমরা ধরেন অন্য কোনো ওয়েবসাইটে না, ওয়েবসাইটে আউটবাউন্ড লিংক না করে আমরা ধরেন আমাদের কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লিংক আপ করি, তাহলে ওইটা কি খারাপ হবে?
খারাপ কেন হবে? ওইটা তো আউটবাউন্ড লিঙ্কটা যে বিষয় যে আপনার এটা থেকে ড্রাইভ করে অন্য একটা সাইটে চলে যেতে হবে। তো এখন ফেসবুক এটা তো একটা ওয়েবসাইট, এটা তো যেতেই পারে, জি বা অন্য কোনো একটা আপনি লিঙ্ক দিনে যেতেই পারে, কোনো অসুবিধা নেই, আপনি দেন, সমস্যা নেই। না স্যার, বলতেছি যে আমার নিজেরটা হবে, সমস্যা নিজের, নেই, না ওটার সমস্যা নেই, ভিতরে কোনো অসুবিধা নেই। না সমস্যা হবে না। ওকে স্যার। ঠিক আছে। আচ্ছা, এটা জাস্ট অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করার পর দেখেন এটা এখন লিঙ্কিং বা এখানে লিঙ্কটা শো করছে। এখন যদি আমরা একটু আমাদের এসইও স্কোরে যদি যাই, দেখেন প্রবলেম একটা কমে গেছে, 5টা ছিল 4টা হয়ে গেছে। এখানে যে আউটবাউন্ড লিঙ্কের যে বিষয়টা ছিল সেটা কিন্তু আর দেখাচ্ছে না, অর্থাৎ আউটবাউন্ড লিঙ্ক আমরা একটা দিয়ে দিয়েছি, তাই না? জি জি স্যার। স্যার। আচ্ছা, এরপরে যেটা যে আমাদেরকে যে প্রবলেমটা বলছে যে ইন্টারনাল লিঙ্কিং, আমাদের এখানে ইন্টারনাল লিঙ্কিং থাকতে হবে। ইন্টারনাল লিঙ্কিংটা বলতে কি বোঝায় বলেন? মানে স্যার আমার পেজের একটা পেজ থেকে অন্য একটা পেজে যাওয়া। একটা পেজ থেকে একটা পেজকে, অথবা একটা আবার পেজ আমার সাইটের অন্য স্যার একটা নিজের কন্টেন্ট। ওয়েবসাইটের মধ্যেই যেন সেটা হয়, সেটা হ্যাঁ, হচ্ছে মানে ইন্টারনাল সেই লিঙ্কিং। লিঙ্কটা হয়। ঠিক আছে, তো আমাদের এই সাইটটাতে আসলে খুব বেশি কিছু নাই, একটা হ্যালো ওয়ার্ল্ডের একটা পোস্ট আছে, এটাকে আমরা ইন্টারনাল লিঙ্কিং দেব। স্যার এটা স্যার ইন্টারনাল এরকম লিঙ্কিং আমরা আমাদের হোম পেজ বা বিভিন্ন ক্যাটাগরি ওইগুলোকে দিতে পারবো না? দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখানে মনে হয় স্যার যে যেটা হচ্ছে এর আগে দেখাইছিলেন স্যার, যেটা যেমন হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সফটওয়্যার, এখন বিষয়টা হয়ে গেছে যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট আসলে কি। তো এটাতে যদি আমরা একটা আমাদের এরকম পোস্ট যদি লিংক আপ করি, তখন ওটা আসলে অনেক ভালো একটা ইয়া অবশ্যই হবে আর কি। অবশ্যই অবশ্যই, এই তো বুঝতে পারছেন। যেমন স্যার এই যে আপনি আপনি যেটা ধরে আছেন স্যার, এর সামনে একটা দেওয়া আছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সফটওয়্যার। তো আমরা যদি শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টটাকে যদি হচ্ছে লিংক আপ করি, এখানে একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের উপর পোস্ট করে, তখন এখান থেকে হচ্ছে আমাদের ট্রাফিকটাও ভিজিট করলো বা উনিও জানতে পারলো, ওখান থেকে উপকৃত হইলো, এবং আমাদের লিংক আপটাও খুব ভালো হইলো আর কি। হ্যাঁ অবশ্যই, এটাই হচ্ছে বিষয়, এটাই হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং এর বিষয়। আপনি চাইলে এখান থেকে মাল্টিপল ইন্টারনাল লিঙ্কিং আপনি ইউজ করতে পারেন। আচ্ছা, আমি জাস্ট এটাকে দিয়ে দিলাম, এটাকে ধরে আমি একটা লিঙ্কিং দিচ্ছি, জাস্ট অ্যাপ্লাই করে দিলাম। এখন যদি আমাদের এসইও স্কোরটা যদি আমরা দেখি, চেক করি, দেখেন ওটা চলে গেছে, প্রবলেম হয়ে গেছে 3টা। তারপর এখন যেটা বলছে যে কিওয়ার্ড কি ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন, আমাদের যে মেইন কি ফ্রেজটা ছিল সেটা হচ্ছে বেস্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সফটওয়্যার, এটা হচ্ছে আমাদের কি ফ্রেজ। আচ্ছা, এখন ইন্ট্রোডাকশনটা আসলে কোথায়? ইন্ট্রোডাকশনটা স্যার হচ্ছে আমাদের বডিটাই। আমাদের এই যে বডিটা আছে, অর্থাৎ আমাদের যে কন্টেন্টটা আছে, এটার যে প্রথম যে প্যারাগ্রাফটা, এটাই হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন হিসেবে কাউন্ট করা হয়। তো আমরা জাস্ট আমাদের যে কি ফ্রেজটা আছে এটা আমাদের ইন্ট্রোডাকশনের কোথাও একটু বসাই দিব, কোথায় দেওয়া যায়, ধরুন এখানে দিল। আচ্ছা, এখন একটু গিয়ে দেখি যে এটা ঠিকঠাক ভাবে কাজ করছে কিনা। আচ্ছা, কি ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন, আচ্ছা কি ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন এটা কাজ করে না, কারণটা হচ্ছে, কারণটা কি বলেন তো, বলতে হবে একটু। স্যার আমি স্যার বলি, যে হচ্ছে যে আমাদের যেটা ডিসকাশন কি নেওয়া ছিল, ফ্রেজ মানে যেটা আপনি 4টা ওয়ার্ড বা 5টা ওয়ার্ড দিয়ে লিখলেন একটু আগে, বেস্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড বা কি ফ্রেজ। এটা আমরা যে মেটা ডেসক্রিপশন বা ইন্ট্রোডাকশন যেটা লিখবো, সেই 160 বা 150 ওয়ার্ডের মধ্যে সেই কথাটা অবশ্যই একবার থাকতে হবে, সেটার কথাই বলছি। আচ্ছা, এখানে আরেকটু বলি ক্লিয়ার করে যে আমি একটু আগে বললাম যে ইন্ট্রোডাকশন যেটা, এটা হচ্ছে আমাদের যে প্রথম প্যারাটা থাকবে, এটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন। তো এটা কি আমাদের প্রথম প্যারা একটু বলেন তো, নাকি এটা সেকেন্ড প্যারাগ্রাফ? এটা দ্বিতীয় লাইন স্যার। এটা দ্বিতীয় এই দ্বিতীয় কারণে লাইন বলতে আসলে এটা হচ্ছে সেকেন্ড প্যারাগ্রাফ, কিন্তু এটা হচ্ছে এখানে একটা প্যারাগ্রাফ আমাদের কিন্তু আছে। আমি জাস্ট এটাকে পেস্ট করে জি দেই, দেওয়ার পর যদি আমরা একটু যাই আমাদের নিচে, দেখি যে এটা অ্যাড হয়ে হচ্ছে গেছে কিনা। স্যার। এই দেখেন, ওই প্রবলেমটা কিন্তু চলে গেছে। তারপরে আমাদের এখানে যে কাজটা করতে হবে, আমাদের যে মেইন কিওয়ার্ড বা আমাদের যে মেইন কি ফ্রেজ, এটাকে আমাদের প্রথম যে প্যারাগ্রাফটা আছে সেইখানে অ্যাড করতে হবে। বিষয়টা বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, আরেকটা প্রবলেম ছিল যে কি ফ্রেজ ইন মেটা ডেসক্রিপশন, এটা নাই। আরেকটা প্রবলেম ছিল, সেটা অটোমেটিক সলভ হয়ে গেছে।
সেটা হচ্ছে যে কি ফ্রেজ ডেনসিটি বা কিওয়ার্ড ডেনসিটি, মনে আছে? তো কিওয়ার্ড ডেনসিটিটা আসলে কত কত পার্সেন্ট হওয়া উচিত বা কত কি পরিমাণ থাকা উচিত, মনে আছে আপনাদের কিওয়ার্ড ডেনসিটি? আচ্ছা, আপনাদেরকে বলেছিলাম এটা যে কিওয়ার্ড ডেনসিটি হতে হবে 0.2 থেকে 0.5%, অর্থাৎ 1000 ওয়ার্ডের যদি আপনি কন্টেন্ট লিখেন সেখানে আপনি 2 থেকে 5 বার আপনার মেইন কিওয়ার্ডটা ইউজ করতে পারেন। তো আমি একটু আমাদের মেইন যে কি ফ্রেজটা ওটা আরেকটু দুই এক জায়গায় একটু দিয়ে দেই, তাহলে বেটার হবে। আচ্ছা, দিয়ে দিলাম। আমাদের মনে হয় যে ওটা চলে গেছে। এখন যে প্রবলেমটা বলছে যে কি ফ্রেজ ইন মেটা ডেসক্রিপশন, আমরা যে মেটা ডেসক্রিপশনটা দিলাম কই গেল? এটা হচ্ছে আমাদের মেটা ডেসক্রিপশন। এই মেটা ডেসক্রিপশনে আমাদের যে মেইন কি ফ্রেজ এটা নাই, তো এটা আমাদেরকে দিতে হবে। ধরেন যে এখানে যদি দিয়ে দিই, এখানে দিয়ে দিলাম ভালো কথা, কিন্তু আমাদের স্কোরটা খুব একটা বেটার হলো না। তো আমাদেরকে এখান থেকে একটু এটাকে ছোট করতে হবে। তাহলে কি হলো যে মেটা ডেসক্রিপশনটার পারফেক্ট লেন্থ হলো এবং মেটা ডেসক্রিপশনে আমাদের যে মেইন কি ফ্রেজ এটাও কিন্তু চলে আসলো। এখন যদি যাই, প্রবলেম সবগুলো সলভ হয়ে গেছে। দেখতে পেলেন বিষয়টা? জি স্যার। আচ্ছা, এখানে আরো কিছু ইমপ্রুভমেন্টের বিষয় বলতেছে যে ইমেজ অল্টার অ্যাট্রিবিউটস। আমরা যে ইমেজটা অ্যাড করলাম, এই ইমেজটা কোথায়? এই যে ইমেজটা, এটাতে আসলে অল্টার অ্যাট্রিবিউট ইউজ করা হয় নাই। এডিট করি, অল্টারনেটিভ টেক্সট, ক্যাপশনে দিয়ে দেই আচ্ছা, তাহলে অল্টারনেটিভ টেক্সট ইউজ করা হলো, ক্যাপশনটা ইউজ করা হলো। এখানে অ্যাডভান্স অপশনে কি আছে? ইমেজ টাইটেল অ্যাট্রিবিউট, এটা আমাদের আপাতত দরকার নেই, এটা দরকার নেই, আমরা জাস্ট এটুকুই ইউজ করব। আপডেট করে দিলাম, দেখি এখন আমাদের। আচ্ছা, এটা খুব একটা ভালো না কেন? স্যার পেজটা দিয়ে একটু রিলোড দিয়ে দেখেন। না, রিলোড দিচ্ছি না। এটা যে কাজটা করতে হবে, আমাদের যে মেইন যে কি ফ্রেজ আছে, বুঝছেন, আমাদের যে মেইন কি ফ্রেজ বা যে কিওয়ার্ড আছে এগুলোকে আসলে আমাদের অল্টার টেক্সট হিসেবে ইউজ করাটা বেটার। এটা একটু এডিট করে আবার দিয়ে দিই। দেখি কি বলে এবার। এবার তো হওয়ার কথা। আচ্ছা, প্রবলেমটা চলে গেছে। কারণটা হচ্ছে যে আমাদের যে ইমেজগুলো অ্যাড করছি সেই ইমেজগুলোতেও আমাদের কিওয়ার্ডগুলোকে ইউজ করতে হবে। এবং আরেকটা বিষয়, আপনারা যখনই ইমেজ অ্যাড করবেন তখন ইমেজটাকে প্রপার ওয়েতে অপটিমাইজ করে নেবেন। আরেকবার বলি, ইমেজটা যখনই যে কোনো ইমেজ আপনারা অ্যাড করেন না কেন, ইমেজটাকে আপনারা প্রপার ওয়েতে অপটিমাইজ করে নেবেন। আর ইমেজ কিভাবে অপটিমাইজ করতে হয় এই বিষয়টা কিন্তু আপনারা জানেন, জানা আছে না সবার? জি স্যার। জি স্যার। ঠিক আছে, এরপর বলতেছে যে কি ফ্রেজ ইন টাইটেল। এটা হচ্ছে ইমপ্রুভমেন্ট, এটা আসলে আমাদের জন্য বাধ্যতামূলক না, এটা আমাদের ইমপ্রুভমেন্ট, যে আমরা যদি আরেকটু বেটার করতে চাই তাহলে আমরা কি করতে পারি। বলছে কি ফ্রেজ ইন টাইটেল, তাহলে দেখি আমাদের কি ফ্রেজটা কি। কি ফ্রেজ হচ্ছে বেস্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সফটওয়্যার, আর আমাদের কি টাইটেলটা হচ্ছে বেস্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সফটওয়্যার 2021। অর্থাৎ আমাদের যে কি ফ্রেজ এবং আমাদের যে টাইটেলটা এটা কিন্তু একটু চেঞ্জ আছে, তাই না? টপ 10 বেস্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সফটওয়্যার 2021। এরপরে হচ্ছে আমরা যে এখানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, কোথায় যেন একটা কথা লিখলাম না, যে ওয়ার্ল্ড ওয়াইড, এই যে এটা ওয়ার্ল্ড ওয়াইড, এটা একটু চেঞ্জ হয়ে গেছে বা দুইটা একটু আলাদা আলাদা হয়ে গেছে। আচ্ছা, এটাকে আমরা আসলে এইভাবে রাখতে চাচ্ছি, আমাদের এটা খুব বেশি চেঞ্জ করছি না, কারণ টপ 10 বেস্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সফটওয়্যার এটা এইভাবে থাক। আর এটা যেহেতু বাধ্যতামূলক না, এটা শুধু আমাদের ইমপ্রুভমেন্টের জন্য, আপনারা চাইলে এটাকে চেঞ্জ করতে পারেন, আদারওয়াইজ না করলেও সমস্যা নাই। কি বলছে? দ্য এক্সাক্ট ম্যাচ অফ দ্য ফোকাস কি ফ্রেজ অ্যাপিয়ার্স ইন দ্য এসইও টাইটেল বাট নট অ্যাট দ্য বিগিনিং। অর্থাৎ প্রথমে যে টাইটেলটা আপনি ইউজ করছেন ওইটা আপনার এসইও টাইটেল এবং কি ফ্রেজ এটাতে একটু ডিফারেন্স আছে, তো আপনি চাইলে এটাকে ইমপ্রুভ করতে পারেন।
আর এটা আসলে বাধ্যতামূলক না, চাইলে করতে পারে, আদারওয়াইজ না করলেও সমস্যা নেই। এখন দেখেন আমাদের যে এসইও অ্যানালাইসিসের যে স্কোরটা, এটা একদম গ্রিন দেখাচ্ছে, মানে গ্রিন বলতে ডার্ক গ্রিন বা দেখাচ্ছে ডিপ গ্রিন দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। তার মানে আমাদের এসইও স্কোরটা পারফেক্ট। অনেক ভালো আছে। আর এইখানে দেখেন আমাদের এসইও স্কোরটা এখন গ্রিন হয়ে গেছে, এটা কিন্তু আগে গ্রিন ছিল না, আপনারা যদি খেয়াল করে থাকেন এটা রেড ছিল বা দেখাচ্ছে যে অরেঞ্জ কালারের মতো ছিল আর কি, জি স্যার, রেড ছিল, রেড ছিল আর কি। রেড হয়েছিল স্যার উপরেটার মতো। হ্যাঁ। আচ্ছা, তো এখানে আসলে কাজ আমাদের শেষ না, আরো কিছু কাজ আছে। যেমন ধরেন যে এসইওর কাজ মোটামুটি ঠিক হলো, এরপর আসছে যে রিডেবিলিটি। আমরা যদি রিডেবিলিটি যাই, এখানে বলছে দুইটা প্রবলেম আছে, একটা হচ্ছে সাবহেডিং ডিস্ট্রিবিউশন, তারপরটা বলছে সেন্টেন্স লেন্থ। আচ্ছা, তো সাবহেডিং ডিস্ট্রিবিউশনের বিষয়টা কি, যে আমরা যদি একটু আমাদের সাইটে আমাদের কন্টেন্টে যদি খেয়াল করি, এখানে কোনো সাবহেডিং ইউজ করা নাই, সবগুলো ধরেন যে খালি জাস্ট প্যারাগ্রাফ 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 হিসেবে লেখা আছে। সাবহেডিং গুলো আমাদেরকে ইউজ করতে হবে। আরেকটা বিষয় একটু বলে রাখি, সেটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেসে যখন আমরা কন্টেন্ট আপলোড করি, বাই ডিফল্ট এটার যে মেইন টাইটেল থাকে এটা হচ্ছে H1 ট্যাগে থাকে। আরেকবার বলছি, বাই ডিফল্ট যখন আপনি ওয়ার্ডপ্রেসে কোনো কন্টেন্ট আপলোড করবেন, এটার যে ডিফল্ট টাইটেল, অর্থাৎ এখানে হচ্ছে টপ 10 বেস্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সফটওয়্যার 2021, এইটা হচ্ছে H1। আপনি এর পরবর্তীতে কোথাও H1 ইউজ করবেন না, আপনি ইউজ করবেন H2, H3, H4, H5, H6, অর্থাৎ বডিতে আপনি হচ্ছে H2, H3 থেকে শুরু করে H5, H6 পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন। আর H1টা শুধুমাত্র একটাই হয় এবং একটাই ইউজ করা বেটার, সেটা হচ্ছে আমাদের টাইটেলটা H1। বিষয়টা ক্লিয়ার সবার কাছে? জি স্যার। স্যার প্যারাগ্রাফে যে লেখাগুলো থাকবে স্যার, এটা কি আসলে হচ্ছে মানে কি বলে, যদি আমি হচ্ছে H6 দেই তাহলে তো লেখাটা অনেক ছোট হয়ে যায়, বা H5 দিলে সেক্ষেত্রে প্যারাগ্রাফের লেখাটা একটু বড় হয়ে যায়, আচ্ছা, এতে কোনো সমস্যা হয় কিনা? ওইটা আসলে আপনারা H6 পর্যন্ত আসলে অত বেশি কেউ ইউজ করে না। নর্মালি কি হয় যে আপনি H1 ইউজ করছেন আপনাদের মেইন যে টাইটেল এইখানে, এখন H2 অ্যাড করলেন আপনার বডিতে, এখন H2 যেটা যে প্যারাগ্রাফটা আছে, H2 এর আন্ডারে যে প্যারাগ্রাফটা আছে, ওইখানে আবার আরেকটা আপনার হেডিং ইউজ করতে হচ্ছে, তাহলে নর্মালি আপনি H3 ইউজ করবেন। আবার দেখা যাচ্ছে H3 এর আন্ডারে আরেকটা ইউজ করতে হবে, দেন আপনি H4 ইউজ করবেন। এত H5, H6 পর্যন্ত অত বেশি কেউ যায় না, ওটা একটা মানে অত দূর যাওয়ার প্রয়োজনও পড়ে না আর কি। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এইচ এটাকে ফোর জাস্ট পর্যন্ত আমরা, গেলেই হয়েছে। হ্যাঁ, অত বেশি লাগে না, আপনার অবশ্যই সব দিকে খেয়াল রেখে কাজ করতে হবে। আচ্ছা, আমরা জাস্ট এটাকে H1 ইউজ করতে পারবো না, আমরা H2 ইউজ করব। আচ্ছা, একটা সাব হেডিং আমরা ইউজ করলাম, আরো কিছু সাব হেডিং এখানে দিয়ে দিলে বেটার। এটাকে এটাকে H2 দিয়ে দিলাম। এরপর এখানে ধরেন আরেকটা দিয়ে দিলাম, না এটা না, দেন H3 তে আসার পরে প্রায় আপনার এই H3 আর হচ্ছে প্যারাগ্রাফের মানে টেক্সট কাছাকাছি, H4 এ গেলে দেখবেন যে প্যারাগ্রাফ আর হেডিং এর সবকিছু সেম হয়ে গেছে, কিন্তু তারপরেও হেডিংটা ইউজ করাটা বেটার। কারণটা হচ্ছে যে H1 ট্যাগ বা H4, H5 ট্যাগের মধ্যে যখন থাকে, গুগল তখন এটাকে বুঝতে পারে যে এটা আসলে এটা কিন্তু একটা হেডিং, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, দেখি আমরা তো কিছু হেডিং ইউজ করলাম। আচ্ছা, সাব হেডিং ডিস্ট্রিবিউশনে আরেকটু প্রবলেম আছে, টু সেকশন অফ টেক্সট লঙ্গার দেন 300 ওয়ার্ডস আর নট সেপারেটেড বাই এনি সাব হেডিং। একটু খুঁজে দেখতে হবে যে 300 ওয়ার্ড একসাথে কোথায় অ্যাড হয়ে আছে। এই যে দেখেন এখানে কিন্তু মোর দেন 300 এখানে কিন্তু আছে, অর্থাৎ এই যে পুরো যে প্যারাগ্রাফটা এখানে প্রায় মোর দেন 300 আছে, কিন্তু এদের মাঝখানে কোনো সাব হেডিং ইউজ করা নাই, এদের মাঝখানে একটা সাব হেডিং এখন ইউজ করতে হবে। মানে স্যার এটা দাঁড়াচ্ছে যে আমরা 300 ওয়ার্ডের মধ্যে একটা করে সাবহেডিং ইউজ করব। হ্যাঁ, এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস যে 300টা ওয়ার্ডের মধ্যে একটা করে সাব হেডিং আপনারা ইউজ করার চেষ্টা করবেন।
শুধুমাত্র সাবহেডিং না, এখানে আপনারা হচ্ছে 300টা ওয়ার্ডের বেশি প্যারাগ্রাফ করার চেষ্টা করবেন না। একটা প্যারাগ্রাফ মিনিমাম মানে ম্যাক্সিমাম 200 থেকে 250টার মধ্যে রাখার চেষ্টা করবেন, 300টার উপরে যাবেন না। দেখি আর কোথাও আছে নাকি এটা, আরো কোথাও একটা আছে, এই যে এখানেই আছে। আচ্ছা দেখেন, প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেছে। অর্থাৎ আমাদেরকে আমাদের এই কন্টেন্টটাকে পারফেক্টলি সাজাতে হবে, এবং দেখা যাচ্ছে প্রত্যেকটা সাব হেডিং এর আন্ডারে আমরা হচ্ছে 300টার মতো করে ওয়ার্ড একটা প্যারাগ্রাফে রাখতে পারবো। এরপর কি বলছে দেখি, সেন্টেন্স লেন্থ। সেন্টেন্সের যে লেন্থটা আছে, দেখেন যে এখানে সেন্টেন্সের লেন্থ যদি বেশি বড় হয় তাহলে কিন্তু পড়তে একটু অসুবিধা। ধরেন এই যে সেন্টেন্সের লেন্থটা বলছে, অল প্ল্যানস অফ সোশ্যাল পাইলট কেম উইথ ফিচার্স লাইক আনলিমিটেড শিডিউলিং, তারপরে একটা কমা দিছে। এখানে কিন্তু সেন্টেন্স শেষ হয় নাই, এখানে একটা কমা দিছে। বাল্ক শিডিউলিং বা দেখা যাচ্ছে আরো অনেক কিছু কিছু লিখতে 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 এইখানে এসে এই সেন্টেন্স শেষ হয়েছে। তার মানে এখানে কিন্তু সেন্টেন্সটা অনেক বড় হয়ে গেছে। আমরা এই সেন্টেন্সগুলো যদি ব্রেক করে দেই, আমাদেরকে এত বড় সেন্টেন্স কখনো ইউজ করা যাবে না। আমাদেরকে ছোট ছোট সেন্টেন্স ইউজ করতে হবে, যাতে আমাদের রিডারদের জন্য এটা পড়তে সুবিধা হয়। আপনারা নিজেরাও যদি খেয়াল করেন যে দেখবেন যে যদি আপনার এখানে যদি ছোট ছোট বাক্যে বা দেখা যাচ্ছে বুলেট পয়েন্ট করে যদি স্টেপগুলো ভাগ করে করে দেওয়া হয়, তাহলে কিন্তু সেই কন্টেন্টটা পড়ে কিন্তু আপনারা কিন্তু মানে বেটার ফিল করেন, বা দেখা যাচ্ছে পড়তে কিন্তু আগ্রহ বেশি পান, তাই না? জি স্যার। আচ্ছা, তো এটা আসলে কন্টেন্ট রাইটিং এর সময় আসলে মোর দেন 20 ওয়ার্ডস। আচ্ছা, এখানে বলছে 52.7% অফ দ্য সেন্টেন্স কন্টেন্স মোর দেন 20 ওয়ার্ডস। অর্থাৎ এখানে বেস্ট প্র্যাকটিসটা হচ্ছে একটা সেন্টেন্সে 20টার বেশি ওয়ার্ড না রাখা। তো এখানে আসলে প্রায় অনেক বেশি, মানে 50%-এর উপরে এই পরিমাণ সেন্টেন্স আছে যেগুলোতে আসলে 20টা মানে 20টার বেশি ওয়ার্ড এখানে ইনক্লুড করা আছে। তো এটা একটা বিষয়, আপনারা চাইলে এগুলোকে ইমপ্রুভ করতে পারেন। এটা আসলে ইমপ্রুভ করাটা জরুরি, তাছাড়া আসলে আমাদের রিডেবিলিটি এটা আসলে কমবে না। তো আমরা জাস্ট একটা কাজ করি, সেন্টেন্সগুলো একটু ভেঙে ভেঙে দিই। তাই এখানে কত বড় একটা সেন্টেন্স লিখে রাখছে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা সেন্টেন্স। এত বড় সেন্টেন্স হলো তো এটা তো মানে কি বলি আর, পড়তে কারো ধৈর্যই থাকবে না। তো দেখি কিছু কমলো নাকি। দেখেন এখন 52% হয়ে গেছে। তার মানে আমাদেরকে এগুলো একটু সেন্টেন্সগুলোকে ব্রেক করে করে দেখতে হবে, যেটা আসলে একটা টাফ কাজ। আমি জাস্ট র্যান্ডমলি এটা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে যে আসলে যদি আমরা সেন্টেন্সগুলোকে যদি ব্রেক করি, তাহলে দেখাচ্ছে আমাদের এখান থেকে স্কোরটা কিন্তু মানে আমাদের যে পার্সেন্টেজটা এটা কিন্তু কমে যাবে আস্তে আস্তে। আচ্ছা, তো এইভাবে আসলে আমাদেরকে সেন্টেন্সগুলো ঠিকঠাকভাবে সাজাতে হবে, কারণ এইভাবে আসলে এখন লাইভ ক্লাসে দেখানো পসিবল না। কারণটা হচ্ছে যে এইভাবে সেন্টেন্সগুলোকে ব্রেক করতে আসলে অনেক সময় লাগবে। তো আপনারা এটা জাস্ট একটু ট্রাই করে দেখবেন যে সেন্টেন্সের লেন্থগুলো যদি ছোট ছোট হয়, তাহলে আসলে এই সেন্টেন্সের রিডেবিলিটি বাড়বে, এবং সেন্টেন্সের যে লেন্থটা আছে এটা আমাদেরকে অবশ্যই ম্যাক্সিমাম 20 রাখতে হবে। বুঝতে পারলেন বিষয়টা? জি স্যার। আচ্ছা,
সেন্টেন্সগুলোকে আমাদেরকে অবশ্যই পারফেক্ট লেন্থে নিয়ে আসতে হবে, এবং দেখা যাচ্ছে যে যেটা আমাদেরকে রেকমেন্ড করা হচ্ছে যে 20 ওয়ার্ড পার সেন্টেন্স যদি আমরা রাখতে পারি তাহলে দেখা যাচ্ছে এটা আমাদের জন্য একটা বেটার অপশন হবে। তো আমরা আসলে এগুলো চেঞ্জ করব, বা দেখা যাচ্ছে যখন আমরা আর্টিকেলগুলো লিখব তখনই অবশ্যই আমরা এই বিষয়গুলোতে খেয়াল রাখবো। কারণটা হচ্ছে যে এটা আসলে আর্টিকেলের একটা ইন্টারনাল বিষয়, বা আপনি যখন লিখছেন তখন আপনি কিভাবে লিখছেন, কি কি বিষয়ে খেয়াল রেখে লিখছেন, এগুলো আপনাকে একটু ভালোভাবে নোটিস করতে হবে। বা দেখা যাচ্ছে যে ইউএসটি এসইও টুলটা আমাদেরকে যে নিয়মগুলো বলছে সেইভাবে আসলে আমাদেরকে লিখতে হবে। তাছাড়া আসলে এখানে রিডেবিলিটিটা বেশি মানে বৃদ্ধি পাবে না আর কি। আচ্ছা, দেখেন আমি বেস্ট কিছু সেন্টেন্সকে ব্রেক করে দিলাম। আমাদের এখান থেকে যে লেন্থটা বা অর্থাৎ 20 ওয়ার্ডের বেশি আছে এই ধরনের সেন্টেন্সের লেন্থ এখানে কিন্তু কমে গেল, বা দেখা যাচ্ছে পার্সেন্টেজটা কিন্তু কমে গেল। তো আপনারা এখানে বলছে যে রিকমেন্ডেড ম্যাক্সিমাম 25%। তো আপনারা অবশ্যই এখানে বলছে ট্রাই টু শর্টেন সেন্টেন্স, আপনারা সেন্টেন্সগুলোকে ছোট ছোট রাখার চেষ্টা করবেন। কারণ আপাত দৃষ্টিতে আমরাও একটা জিনিস বুঝি যে যখন সেন্টেন্সগুলো ছোট হয়, বুলেট পয়েন্ট আকারে লেখা থাকে, তখন আমাদের কিন্তু পড়তে বা এই কন্টেন্টটা রিড করতে কিন্তু সুবিধা হয়। আচ্ছা, এখানে বলছে যে ইমপ্রুভমেন্টের জন্য বেশ কিছু কাজ আমাদেরকে করতে বলছে। তা বলছে দ্য কপি স্কোর 56.2 ইন দ্য টেস্ট ফেয়ারলি ডিফিকাল্ট রিড। আচ্ছা, এখানে কপি স্কোর অর্থাৎ আসলে কতটুকু পড়ার জন্য রিডেবিলিটি বা দেখা যাচ্ছে যে কপি স্কোরটা কত পার্সেন্ট সেটা এখানে বলছে। এখানে বলছে ট্রাই টু বি শর্ট। আচ্ছা, এটা ওই একই কথাই বলছে যে সেন্টেন্সগুলোকে শর্ট করতে হবে। সাবহেডিং ডিস্ট্রিবিউশন ওয়ান সেকশন অফ দ্য টেক্সট। আচ্ছা, এখানে আরো একটা সেকশন আছে যে এখানে আসলে সাবহেডিংটা 300 ওয়ার্ডের বেশি আছে আর কি। এই যে সম্ভবত কোথায় হতে পারে, এখানে হয়তো হতে পারে। আচ্ছা, আরেকটা হতে পারে এখানে। স্যার এই যে এই কথাটার অর্থ বুঝলাম না, সাবহেডিং ডিস্ট্রিবিউশন যেটা। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। সাবহেডিং ডিস্ট্রিবিউশনটা যেটা আমরা একটু আগে যে আমাদের কন্টেন্টটা যে পাবলিশ করলাম একটু আগেই, সেটা ছিল হচ্ছে এই কন্টেন্টটা। এখানে দেখেন জাস্ট প্যারাগ্রাফ হিসেবে লিখে যাওয়া আছে, এখানে কোনো সাবহেডিং বা দেখা যাচ্ছে পার্ট বাই পার্ট বা প্যারাগ্রাফ বাই প্যারাগ্রাফ এখানে কিন্তু ভাগ করা নাই। এখানে কোনো সাবহেডিং ইউজ করা আছে? কোনো সাবহেডিং ইউজ করা নেই, সবকিছু কিন্তু প্যারাগ্রাফ। তো আমাদেরকে আমরা যদি একটা কোয়ালিটি কন্টেন্ট রেডি করতে চাই, আমাদেরকে প্রত্যেকটা পার্টকে বা প্রত্যেকটা প্যারাগ্রাফকে একটা করে সাবহেডিং এর আন্ডারে রাখতে হবে। এটা হচ্ছে বেসিক রুলস। তো এটা আসলে এত বড় একটা প্যারাগ্রাফ বা দেখা যাচ্ছে এত বড় একটা কন্টেন্ট, এটা সবটা মিলে একটা হয়ে গেছে, পড়তেও খুব বিরক্ত লাগছে বা দেখা যাচ্ছে যে আপনার কাছে পড়তে হয়তো খুব একটা সুবিধা হবে না। তো ইয়োস্ট এসইও যেটা আমাদেরকে সাজেস্ট করে সেটা হচ্ছে যে একটা করে সাবহেডিং আমরা এইভাবে দিব, এবং এইটার আন্ডারে একটা করে ছোট ছোট পার্ট আমরা লিখবো, বা দেখা যাচ্ছে যে একটা করে পোর্শন আমরা লিখে রাখবো। এটা হচ্ছে সাবহেডিং ডিস্ট্রিবিউশন। এবং দেখা যাচ্ছে একটা সাবহেডিং এর আন্ডারে ম্যাক্সিমাম 300 ওয়ার্ড রাখাটা এটা হচ্ছে মানে ভালো। এবং দেখা যাচ্ছে যে আপনি যদি চান 200 থেকে 250 ওয়ার্ড একটা সাবহেডিং এর আন্ডারে রাখবেন। তো যদি এটা বেশি হয়ে যায় তখন ইওএসটিএসইও আমাদেরকে এখান থেকে নোটিফিকেশন দিচ্ছে বা আমাদেরকে এই প্রবলেমটা ইন্ডিকেট করে দিচ্ছে। দেখেন ওই প্রবলেমটা এখন নাই হয়ে গেছে। আমি এখানে সাবহেডিং ডিস্ট্রিবিউশনটা করে দিলাম, যার কারণে আমাদের এই প্রবলেমটা শো করছে না। আচ্ছা, সাবহেডিং ডিস্ট্রিবিউশনের বিষয়টা কি বুঝতে পারছেন মানসিক? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আর স্যার হচ্ছে সাবহেডিং এর মধ্যে আমরা যেসব সাবহেডিং দিব সেখানে কি হচ্ছে আমাদের মানে কিওয়ার্ড যেটা সেটা কি রাখতে হবে? রাখাটা বেটার। তবে এখানে একটা সবচেয়ে ভালো প্র্যাকটিস হচ্ছে যে আপনার কন্টেন্টের বডিতে আপনার যে কিওয়ার্ডটা এটা ডেনসিটি যেন 0.2 থেকে 0.5% মধ্যে হয়। এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। এখন টাইটেলে আপনি বা স্যার বুঝলাম না, আবার আরেকটু বলেন। আচ্ছা, আপনি যখন এই কন্টেন্টটা যখন লিখছেন, এই কন্টেন্টের মধ্যে যে সাবহেডিং গুলো আছে এগুলো তো আপনার এই কন্টেন্টেরই একটা পার্ট, তাই না? এই কন্টেন্টের বডিতে একটা পার্ট, তাই না? তো আমাদেরকে বলা হচ্ছে যে এই পার্টটাতে অর্থাৎ আমাদের কন্টেন্টের যে বডি এইটাতে কিওয়ার্ডের ডেনসিটিটা হবে 0.2 থেকে 0.5%। তো কিওয়ার্ডটা যদি আপনি যদি প্রত্যেকটা সাবহেডিংয়ে একবার করে কিওয়ার্ড দেন
তাহলে কিন্তু কিওয়ার্ডের ডেনসিটিটা বেড়ে যাচ্ছে। তো আমাদেরকে এইভাবে একটু চিন্তা করতে হবে যে আমাদের যেটা বেস্ট প্র্যাকটিস কিওয়ার্ডের ডেনসিটি 0.2 থেকে 0.5%, এটাও কিন্তু রাখতে হবে, খেয়াল রাখতে হবে। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে। আচ্ছা, এখানে সেন্টেন্সের লেন্থটা এটা অবশ্যই আপনার আর্টিকেল লেখার সময় এটা ঠিকঠাক করে নেবেন। তারপর এখানে ওটা বলছে যে আমাদের হচ্ছে রিডেবিলিটি একটু কম, কারণটা হচ্ছে যে এখানে বড় বড় সেন্টেন্স ইউজ করা আছে। আচ্ছা, প্যারাগ্রাফ লেন্থ বলছে টু অফ দ্য প্যারাগ্রাফ কন্টেন্ট মোর দেন দ্য রিকমেন্ডেড ম্যাক্সিমাম 150 ওয়ার্ডস। আচ্ছা, দেখি কোথায় সেটা। এখানে তো আমরা ভাগ করে দিয়েছি, এখানেও ভাগ করা আছে, এইখানে হতে পারে। এটা আলাদা একটা প্যারাগ্রাফে ভাগ করে দিলাম। আরো একটা কোথাও অবশ্যই আছে, এইটা একটা হতে পারে। স্যার আমরা যেসব সাব হেডিং যেসব দেব সেগুলো কি সবসময় হেডিং 2 বা হেডিং 3 মানে নির্দিষ্ট কি আছে যে হেডিং 2 বা 3 রাখতে হবে এরকম তো, তাই না? হেডিং 1 তো হবেই না কখনো, না, হেডিং যেহেতু 1 সাব হবে না। হেডিং। হ্যাঁ, সাব হেডিং গুলোর ক্ষেত্রে আপনি H2 H3 H4 ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই, নির্দিষ্ট কোনো নিয়ম নাই এখানে। তবে যেটা হচ্ছে বেসিক রুল, যেটা যে ধরেন এইটা তো আমাদের হেডিং 1, এটাতে আমরা আর হাতে দিতে পারছি না, এটা বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসের থিম অনুযায়ী এটা হচ্ছে হেডিং 1 হিসেবে কাউন্ট হবে। তো আমরা বডিতে কখনো হেডিং 1 ইউজ করব না। আমরা যেটা করব যে এটা যদি হেডিং 2 ইউজ করে থাকি এবং এইটার আন্ডারে যদি আমার আরেকটা সাব হেডিং দরকার, ধরেন আমার এইটার আন্ডারে এখানে আরেকটা সাব হেডিং দরকার হচ্ছে আমার এইখানে, দেন আমি এটা H3 ইউজ করব, কারণ আমি এটা H2 ইউজ করছি, এটা H3 ইউজ করলাম। দেখাই দিই তাহলে সুবিধা হবে। আচ্ছা, ধরেন আমি এটা সাব হেডিং করতে যাচ্ছি, তাহলে আমি এটাকে হেডিং 3 করব। কারণটা হচ্ছে এইটা হচ্ছে হেডিং 2 এবং এই হেডিং 2 এর আন্ডারে আমি একটা হেডিং 3 দিচ্ছি, অর্থাৎ সাব হেডিং দিচ্ছি, সেটাকে আমি অবশ্যই H2 এর পরে অবশ্যই H3 করব। এখন H3 এর মধ্যে, অর্থাৎ H3 এর যে পোরশনটা, ধরেন এইটুকু হচ্ছে H3 এর পার্ট, এখন H3 এর এই পার্টের মধ্যে আমার আরেকটা হেডিং ইউজ করতে হচ্ছে, দেন অবশ্যই আমি H4 ইউজ করব। এইভাবে আসলে একটা মানে ফলো আপ অর্ডারে আমাদেরকে আসতে হবে। যদি আপনি H2 এর মধ্যে যদি আরেকটা হেডিং ইউজ করতে হয়, বা H2 এর যে পোরশনটা এটার মধ্যে যদি আরেকটা হেডিং ইউজ করতে হয়, দেন আপনাকে H3 ইউজ করতে হবে, এবং H3 এর যে পোরশনটা আছে এটার মধ্যে যদি আরেকটা হেডিং ইউজ করতে হয়, দেন আপনি H4 ইউজ করবেন। বিষয়টা বুঝতে পারছেন কি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আর হচ্ছে স্যার যেটা রিডিং রিডিং এজ নাকি একটা লেখা আছে, তো এটা বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো? যেটা আপনার 48.1 মনে হয়। এটা হ্যাঁ, সেন্টেন্স না লেন্থটা, তাই না? 45.। আচ্ছা, এইখানে সেন্টেন্সের তো যাই হোক, লেন্থটা মানে এটা বেশি হওয়া ভালো না কম? এটা এখানে রিকমেন্ড করছে, দেখেন বলছে যে রিকমেন্ডেড ম্যাক্সিমাম 25%, অর্থাৎ আপনার সেন্টেন্সগুলো যদি ছোট ছোট হয় তাহলে কি পড়তে বেশি সুবিধা হয়, নাকি যখন একটা অনেক বড় সেন্টেন্স হয় সেটা পড়তে সুবিধা হয় বলেন তো? আচ্ছা, ছোট হলেই সুবিধা হয়। তাহলে তাহলে যখন ছোট হবে তখন যে লেনটা বা পার্সেন্টেজটা এটা কি বেড়ে যাবে তো, তাই না? না, এটা কমে যাবে এখানে, এটা কমে যাবে যখন এটা ছোট হবে, তখন এটা কমে যাবে। আর আমাদেরকে ছোট বলছে, হলে ওটা কমে যাবে হ্যাঁ, তাহলে। দেখেন আমাদের প্রথমে ছিল 52.7%, ওইখান থেকে যখন আমি কিছু এখান থেকে টেক্সটগুলোকে যখন ভেঙে ভেঙে দিলাম, ধরেন যে এখানে একটা বড় একটা কোথায় দেখি, ধরেন এখানে একটা অনেক বড় একটা ওয়ার্ড সেন্টেন্স আছে, আমি জাস্ট এটাকে যদি ভেঙে দেই, ফুল স্টপ দিয়ে আমি ভেঙে দিলাম, তারপর ধরেন এইখানে একটা অনেক বড় একটা আছে, এটাকেও আমি জাস্ট ভেঙে দিলাম। আপাতত এটা ভেঙে দিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে, এখানে অবশ্যই এটা সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না, আমি জাস্ট এটাকেও ভেঙে দিলাম, ধরেন এটাকেও ভেঙে দিলাম। এখন আমরা যদি আমাদের এখানে যদি আসি, দেখি এখানে কিছু কমলো কিনা। দেখেন এখন 45.1%, এর আস্তে আস্তে কমবে। আপনি যখন সেন্টেন্সগুলোকে ছোট ছোট করে ভাগ করবেন তখন এটা আসলে এই পার্সেন্টেজটা আসলে কমে যাবে। এখানে বলছে 50, আচ্ছা স্যার, তাহলে হ্যাঁ, আমাদেরকে এটা রাখতে হবে 25%-এর কম, তাহলে এটা আমাদের জন্য একটা বেটার কন্টেন্ট হিসেবে পাবলিশ হবে, বা দেখা যাচ্ছে বেটার কন্টেন্ট আমরা বলতে পারবো। জি স্যার, বুঝতে পারছি। দেখেন এই সেন্টেন্সটা কত বড়, অল প্ল্যানস থেকে শুরু করে একদম এই সেন্টেন্সটা এই পর্যন্ত আসছে, অনেক বড় একটা সেন্টেন্স। তো আমরা এটাকে একটু যদি ভেঙে দিই,
আচ্ছা, আরো একটু দেখি যে এরকম আরো বড় বড় সেন্টেন্স আছে কিনা। এই সেন্টেন্সটা অনেক বড়। আচ্ছা, তো আমরা বেশ কয়েকটা সেন্টেন্স একটু ভাগ করে দিলাম, দেখি যে এখন পার্সেন্টেজটা কমলো কিনা। আচ্ছা, পার্সেন্টেজটা কমে নাই কারণটা হচ্ছে হয়তো আমরা এক্সাক্ট যে সেন্টেন্সটাকে মেনশন করছে সেটাকে হয়তো ডিভাইড করতে পারি না আর কি। আচ্ছা ঠিক আছে, এটা হয়তো কমবে। আমাদেরকে আসলে সেন্টেন্সগুলোর লেন্থ রাখতে হবে, অর্থাৎ 20 ওয়ার্ডের ম্যাক্সিমাম রাখা যাবে না। এটা হচ্ছে গুড প্র্যাকটিস না। আমরা চেষ্টা করব যে প্রত্যেকটা সেন্টেন্স যেন 20 ওয়ার্ডের মধ্যেই হয় বা তার কম হয়, এটা হচ্ছে বিষয়। আর এখানে ওটাই বলছে যে রিডেবিলিটি বা দেখা যাচ্ছে ট্রাই টু মেক শর্ট সেন্টেন্সেস টু ইমপ্রুভ রিডেবিলিটি। তো আমাদের এখান থেকে মোটামুটি বেশ কয়েকটা প্রবলেম অলরেডি সলভ হয়ে গেছে। তো আপনারা যখন কন্টেন্ট লিখবেন বা আর্টিকেল যখন লিখবেন তখন এই নিয়মগুলো মেনে আপনারা আর্টিকেলটাকে লেখার চেষ্টা করবেন। আচ্ছা দেখেন, আমাদের রিডেবিলিটিটা আগে একদম রেড ছিল, এখন কিন্তু অরেঞ্জ হয়েছে বা দেখা যাচ্ছে যে রেড থেকে একটু গ্রিনের দিকে আসতেছে আর কি। আমরা যদি এই প্রবলেমটা সলভ করতে পারতাম তাহলে এটা মোটামুটি গ্রিন হতো আমি আশা করছি। তো এখনো অনেক পার্সেন্টেজ কমাতে হবে, একটু খুঁজে খুঁজে দেখতে হবে কোথায় বড় বড় সেন্টেন্স আছে সেগুলোকে ছোট করতে হবে। যেমন এই সেন্টেন্সটা অনেক বড়। আর এখানে এসইওর যে পার্ট আছে পাবলিশের ওখানে দেখাচ্ছে রিডেবিলিটি ওকে, সেক্ষেত্রে কি স্যার এরকম পাবলিশ করলে কোনো প্রবলেম হবে? না, আপনি এখানে সবগুলো পার্ট যদি ঠিকঠাক ভাবে কমপ্লিট করেন তাহলে সেটা সবচেয়ে বেস্ট হবে। আচ্ছা আচ্ছা। আপনার এখানে এসইও পার্টটা ঠিক আছে, আপনি এসইওতে মোটামুটি ভালো স্কোর আনছেন, কিন্তু রিডেবিলিটি এখানে কম। তাহলে গুগল অবশ্যই আপনাকে এইটাতে মানে শোকজ করতে পারে যে আপনার এই কন্টেন্টটার রিডেবিলিটি কম, আপনাকে এটা আমি র্যাঙ্কিং দিচ্ছি না। বা দেখা যাচ্ছে অন্যদের যাদের রিডেবিলিটি ভালো তাদেরকে আমি র্যাঙ্কিংয়ে আপনার থেকে সামনে আগায় রাখবো। তো আমাদেরকে একদম পারফেক্ট ওয়েতে কন্টেন্টগুলো পাবলিশ করতে হবে, কারণ এখন কিন্তু আসলে কম্পিটিশনটা অনেক বেশি, তাই না? আচ্ছা দেখেন, এখানে অনেক বড় বড় সেন্টেন্স ইউজ করা, এগুলো একটু ছোট ছোট ভাগ করে দিই। আমি জাস্ট এটা আপনাদের দেখানোর খাতিরে দেখাচ্ছি যে আমরা এইভাবে যদি আমাদের স্যান্ডেলগুলোকে ছোট ছোট ভাগ করে রাখি তাহলে অবশ্যই আমাদের রিডেবিলিটিটা ইমপ্রুভ হবে। দেখি কি অবস্থা। দেখেন এখন আমাদের সেন্টেন্সের যে লেন্থটা বা আমাদের যে স্কোরটা এটা 30% চলে আসছে। তো অবশ্যই এটা আমাদের জন্য একটা বেটার। আর আমাদেরকে এখানে রেকমেন্ড করছে যে 25%। আমাদের সেন্টেন্সগুলো এখন প্রায় ছোট ছোট মানে ছোট ছোট ভাগ করে আমরা দেওয়ার পর এখান থেকে আমাদের রিডেবিলিটি এবং দেখা যাচ্ছে এসইও পার্টটা কিন্তু গ্রিন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আমাদের এসইও পার্টটা কমপ্লিট হলো, রিডেবিলিটিটাও ঠিকঠাক ভাবে হলো। আমরা জাস্ট যে বিষয়গুলো খেয়াল রাখবো, আমাদের সেন্টেন্সের লেন্থটাকে ছোট ছোট রাখতে হবে যাতে এখান থেকে রিডেবিলিটিটা ইনক্রিজ হয়। অবশ্যই আমরা চেষ্টা করবো যে একদম পারফেক্ট ওয়েতে আমাদের একটা কন্টেন্টকে পাবলিশ করার। আচ্ছা স্কিম যেটা, আচ্ছা ডিফল্ট পোস্ট, আচ্ছা ডিফল্ট ফর পোস্ট ওয়েব পেজ, এটা অবশ্যই ওয়েব পেজটাতে দেখাবে। আচ্ছা আর্টিকেল টাইপ, এটা হচ্ছে অবশ্যই আর্টিকেল টাইপ বা দেখা যাচ্ছে আপনি চাইলে এখান থেকে টাইপটা কিন্তু চেঞ্জ করতে পারেন। আর্টিকেল, সোশ্যাল মিডিয়া পোস্টিং, নিউজ আর্টিকেল, তারপর হচ্ছে অ্যাডভার্টাইজার কন্টেন্ট আর্টিকেল বা কি ধরনের আর্টিকেল এটা আপনি দিতে পারেন। তো এটা অবশ্যই একটা আর্টিকেল না, এটা হচ্ছে আমাদের টেক আর্টিকেল। আমরা একটা টেকনোলজি সম্পর্কে একটা আর্টিকেল লিখছি যে টপ 10 সোশ্যাল মিডিয়া টুল যেগুলো বা দেখা যাচ্ছে টপ 10 সোশ্যাল মিডিয়া যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা এখানে লিখছিলাম। কি ছিল? হ্যাঁ, টপ 10 বেস্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সফটওয়্যার 2021। তো এটা ছিল আমাদের আর্টিকেলের টাইপ।
তো জাস্ট আমরা এখান থেকে দিয়ে দেবো, এবং আমাদের এখান থেকে যে লেআউটটা আছে পেজের যে সেটিং, অর্থাৎ আমাদের ডিফল্ট যে সিলেকশন যে লেআউটটা থাকে, আমরা চাইলে এটাকে রাখতে পারি, আর এটার লেআউটটা আমরা চেঞ্জ করেও দিতে পারি। তো আপাতত লেআউটটা ডিফল্টই থাক, এটা সবচেয়ে বেটার, কারণ আমরা সাইটটা যখন ডিজাইন করব তখন আমাদের প্রত্যেকটা পোস্টের একটা নির্দিষ্ট ফরম্যাট থাকাটা জরুরি। আচ্ছা, তো এই ছিল মোটামুটি ইয়োস্ট এসইওর যে কাজ। এগুলো করার পর আমরা জাস্ট এখান থেকে আমাদের হচ্ছে ক্যাটাগরিটা সিলেক্ট করে দেবো। এটা আসলে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে এটা যাচ্ছে। ক্যাটাগরিটাকে ক্যাটাগরিজটাকে আনমার্ক করে দিলাম। জাস্ট এইটুকু ছিল ইয়োস্ট এসইওর কাজ। এখানে বলছে রিডেবিলিটি গুড, এসইও গুড, তো আমরা জাস্ট এটাকে আপডেট করে দিলাম। আচ্ছা, এখন যদি আমাদের পোস্টটাকে একটু দেখি, দেখেন আমাদের পোস্টের যে লুকটা এটা কিন্তু কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখেন এখানে হেডিং আছে, সাব হেডিং আছে, বা বিভিন্ন হেডিং, এবং প্রত্যেকটা সেকশন কিন্তু এগুলোকে ভাগ করা আছে। আমাদের এই ইমেজটাতে একটা ক্যাপশন চলে আসছে, অবশ্যই এখানে একটা আউটার ট্যাগ অবশ্যই আছে। এখন কি আমাদের কাছে মনে হচ্ছে না যে আমাদের এই কন্টেন্টটা অনেক আগের থেকে অনেক বেশি রিডেবল হলো, বা আমাদের কাছে পড়তে অনেকটা কমফোর্টেবল হবে এখন? জি স্যার, আচ্ছা, এখন আর হজবরল লাগতেছে না, পড়তে খুব ভালো আর কি করা যাবে। হ্যাঁ। আচ্ছা, মানুষের একটা প্রবলেম ছিল যে ইন্টারনাল লিঙ্কিংটা কিভাবে করবেন, তাই না? তো ইন্টারনাল লিঙ্কিং করাটা জি স্যার। খুব সহজ বিষয়। যে আমরা যেই টেক্সটটাকে বা যেই আমাদের অ্যাঙ্কর টেক্সটটাকে আমরা লিঙ্ক করতে যাচ্ছি, সেটাকে জাস্ট সিলেক্ট করব, এবং আমাদের পেজের অন্য কোনো একটা পোস্ট বা অন্য কোনো একটা পেজ, বা দেখা যাচ্ছে আমাদের পেজের দেখা যাচ্ছে রিলেটেড কোনো একটা কন্টেন্টকে আমরা এই কন্টেন্টটাতে বা আমাদের এই আর্টিকেলটাতে ইন্টারনাল লিঙ্কিং করতে চাচ্ছি। তো দেন আমরা কি করব, জাস্ট ওই লিঙ্কটা কপি করে নিব। ধরেন যে আমাদের যে পোস্টটা আছে, আমাদের এখানে তো খুব একটা বেশি পোস্ট নাই, আমাদের এখানে একটা ডেমো পোস্ট আছে হ্যালো ওয়ার্ল্ড। তো এটাকে আমি ইন্টারনাল লিঙ্কিং করতে চাচ্ছি আমার আগের পোস্টের সাথে। জাস্ট এখান থেকে এই হ্যালো ওয়ার্ল্ড পোস্টের ইউআরএলটা নিয়ে নিব, কপি করে নেওয়ার পর আমাদের এখানে দেখেন যে আমাদের যে কন্টেন্ট বা আমাদের যে আর্টিকেল আমরা লিখছি, এখানে যেটাকে আমরা লিঙ্ক করতে চাচ্ছি সেটাকে জাস্ট সিলেক্ট করে এখানে দেখেন ইনসার্ট লিঙ্ক অপশনে এসে আপনাদের ইন্টারনাল লিঙ্কিং এর যে ইউআরএলটা আছে সেটা দিয়ে দিবেন, জাস্ট এখান থেকে অ্যাপ্লাই করে দিবেন, তাহলে ইন্টারনাল লিঙ্কিং হয়ে গেল। মেইন বিষয়টা হচ্ছে যে ইন্টারনাল লিঙ্কিং বলতে বোঝাচ্ছে আমাদের এই আমাদের ওই ওয়েবসাইটেরই অন্য একটা কন্টেন্টের সাথে আমাদের এই কন্টেন্টটাকে লিঙ্ক আপ করা। বিষয়টা কি ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। স্যার আরেকটা বিষয়, যে কতগুলা হচ্ছে রিভিউ লিখলে বা আর্টিকেল লিখলে কিন্তু একটা ইন্ট্রোডাকশন থাকে। তো ইন্ট্রোডাকশনটা যখন আমরা এখন দিব এখানে, তো ইন্ট্রোডাকশনটা কত নাম্বার হেডিং, ওটা মানে ওটা কত নাম্বার হেডিং হবে তাহলে? ইন্ট্রোডাকশনটা কত নাম্বার হেডিং বলতে আপনার নিজের মানে যিনি আর্টিকেল লিখছেন তার ইন্ট্রোডাকশন, নাকি আপনার এই কন্টেন্টটার ইন্ট্রোডাকশন? না, কন্টেন্টের ইন্ট্রোডাকশন। আচ্ছা, এটা বাই ডিফল্ট, এটা যে প্রথম যে প্যারাগ্রাফটা থাকে, অর্থাৎ এই যে প্যারাগ্রাফটা, এটাকে হচ্ছে বাই ডিফল্ট ইন্ট্রোডাকশন হিসেবে ধরে নেওয়া হয়। বুঝতে পারছেন? জি স্যার, আমি হচ্ছে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম একটা লেখা থেকে। জি, তো উপরে অংশটুকু যেটুকু আছে সেটুকু বোল্ড হয়ে থাকছে। ওটা আপনি মানে যেখান থেকে বুঝলাম না কেন বোল্ড হয়ে আছে। এই যে এটাকে ধরে, তো এটা আমি বোল্ডটা তো ওইভাবে রাখা যাবে না, কত নাম্বার হেডিং দেবো এটা? আচ্ছা বোল্ড করে রাখবেন কেন, ওটা আপনি সেটা আপনি বোল্ড মানে হচ্ছে বোল্ডও হচ্ছে অনেক বড়ও হচ্ছে, হেডিং 1 হিসেবে সেটা থাকতেছে। না না, হেডিং 1 দেওয়া যাবে না। আপনাদেরকে একটু আগেই বললাম যে বডিতে হেডিং 1 দেওয়া যাবে না। আচ্ছা, তাহলে হেডিং কি 4 দিয়ে দিব? আচ্ছা, ওইখানে আপনার হচ্ছে যে সাইজটা আছে, আপনি হ্যাঁ হেডিং 4 দিতে পারেন, 2 দিতে পারেন, 3 দিতে পারেন, সমস্যা নেই, ওটা ব্যাপার না। আর বোল্ড থাকলে এটা আনবোল্ড করে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এটা যখন তখন বোল্ড করা যায়। স্যার আমরা যখন তো হেডিং ইউজ করবো তখন তো স্যার অটোমেটিকলি বোল্ড হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, হেডিং এর যে নির্দিষ্ট লেন্থ আছে, হেডিং এর যে ফন্ট সাইজ আছে, সেগুলো সে নিয়ে নিবে। আপনি এটাকে বোল্ড করেন আনবোল্ড করেন, এটা কিচ্ছু হবে না, কারণ আপনি এটা হেডিং হিসাবে সিলেক্ট করে দিয়ে রাখছেন। দেখেন আমি এটাকে বোল্ড করলাম, আগের মতোই আছে। এটাকে আনবোল্ড করলাম, এটা
আগের মতোই আছে, কারণ আপনি এটাকে হেডিং হিসেবে সিলেক্ট করে দিয়ে রাখছেন। আচ্ছা, বিষয়টা ক্লিয়ার আপনাদের কাছে? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। স্যার আমি হচ্ছে আপনাকে স্ক্রিনটা শেয়ার করেই দেখে, তাহলে ভালো বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার দেন, আমি দেখছি। আচ্ছা, ইউএসটিসিও প্লাগইন বা ইউএসটিসিও টুলটার যে সুবিধাটা, এটা আসলে আমাদের মানে নিজেদের মানে আমরা যে নিজস্ব মানে নিজেরা যে চেক করে করে দেখব যে কোথায় কি প্রবলেম, কোথায় মেটা ডেসক্রিপশনটা ঠিকঠাক ভাবে হচ্ছে না, কোথায় কি মানে রিডেবিলিটি ঠিকঠাক ভাবে স্যার নাই, এটা স্যার হচ্ছে আমাদেরকে আমি সহজেই হচ্ছে বোঝায় দিচ্ছে। আচ্ছা মানসী, আমি কথা বলছিলাম কিন্তু মিউট ছিল। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আপনার ওই প্রবলেমগুলো কি, এখন আমি বলি প্রবলেমগুলো স্যার, সলভ একটা করতে কথাই পারবেন? বলি তাহলে দেখি। জি জি বলেন। এই যে এখানে দেখেন যেটা কথা বলছে যে কি কি ফ্রেজ ইন সাব হেডিং, মানে আমি যেসব সাব হেডিং ইউজ করছি সেখানে আমাকে কি ফ্রেজটা দিতে বলতেছে, এটা হচ্ছে আপনার কিন্তু মেইন সাব এখানে হেডিং হেডিং যেটা। চলে কথা বলতেছে। তো এখানে আমি যদি আবার দিতে যাই কি আমার যেসব সাব হেডিং আছে সেগুলোতে যদি দিতে চাই কি ফ্রেজ, যেমন এখানে দিলাম এইটা বাদ, এই যে এখানে কোথাও কিন্তু ব্লুটুথ হোভারবোর্ডটা লেখা নেই। তো আমি যদি সাব হেডিংটা এখানে মানে কি ফ্রেজটা এখানে দিই, ব্লুটুথ হোভারবোর্ডটা এখানে দেই, সেক্ষেত্রে তো আবার ডেনসিটিটা বেড়ে যাবে, যেটা আপনি বললেন একটু আগে। জি জি। আচ্ছা একটা বিষয় একটু খেয়াল করেন, আপনি যে এখানে এই যে হেডিং গুলো ইউজ করছেন, হেডিং গুলো কি কখনো বুলেট পয়েন্ট করে দেওয়া হয়? স্যার আমি বুলেট পয়েন্ট করে না, এক দুই করে হেডিং দেওয়া হয়, কিন্তু আমি স্যার দিতে পারছিলাম না। আপনি দেখেন, এই যে দেখেন, এভাবে সিলেক্ট করার পর এখানে ওয়ান দিলাম, ঠিক আছে, এটা ওয়ান হয়ে গেল। কিন্তু আবার এটা সিলেক্ট করে যদি এটা আমি আবার ওখানে বুলেট পয়েন্টে চাপি, এটা ওয়ান হয়ে যাচ্ছে। এই যে সেই কারণে আমি বুলেট পয়েন্ট করে দিচ্ছি, ওয়ান টু করে দিতে পারছিলাম না। আচ্ছা, এটা আসলে হেডিং গুলোকে বুলেট পয়েন্ট করতে হবে না, হেডিং গুলো করে বুলেট পয়েন্ট করার দরকার নাই, এটা অলরেডি একটা পোর্শনে অলরেডি ভাগ হয়ে আসছে। আচ্ছা, তাহলে বুলেট পয়েন্ট কেটে দিয়ে দেখি কি অবস্থা। আপনি যখন এগুলোকে বুলেট পয়েন্ট হিসেবে দেখাবেন, তখন আসলে এটা সাব হেডিং হিসেবে কাউন্টই করবে না। তো আছে স্যার, কি ফ্রেজ সাব হেডিং, এটা তো আছে। হ্যাঁ দেন, সাব হেডিং গুলোতে কি ফ্রেজ দেন, আপনি কি সাব হেডিং গুলোতে কি ফ্রেজ ইউজ করছেন? জি, আমি সবগুলোতে করিনি, আমি হচ্ছে মাঝখানেটাতে ইউজ করছিলাম। আচ্ছা, প্রথমেরটাতে দিতে হবে, প্রথমেরটাতে যান, H2 যেটা। এই যে এখানে দেব। আচ্ছা, এটা কি H2 আছে দেখেন? হ্যাঁ এটা H2 আছে, এখানে একটা কি আপনি, হ্যাঁ, আমি এগুলো সব হেডিং গুলো সব ঠিক করছি, এগুলো সব হচ্ছে সাব হেডিং গুলো H2 দিছি। জি আর পরে যেটা রিভিউ এর এখানে আছে এগুলো হচ্ছে আমি 3 করে দিছি। এই আচ্ছা যে এগুলো আমি 3 দিছি। ঠিক আছে, আপনি প্রথমটাতে একটু ইউজ ও, করেন আপনার কি ফ্রেজটা। এই যে স্যার আমি কি হচ্ছে এই যে এই হেডিংটাতে এই যে এটা দিব, মানে আমার কি ফ্রেজটা এখানে সাব হেডিং এ দিব। হ্যাঁ দেন দেখি। আচ্ছা দিব। ইলেকট্রনিক ফোল্ডিং ওভারবোর্ড। আচ্ছা, দিলাম। আচ্ছা ঠিক আছে। আরেকটাতে দিয়ে দিই, মাঝখানে আরেকটাতে। এবার দেখি হয়েছে নাকি ঠিক। এবার অবশ্য হচ্ছে গুড রেজাল্ট 7 হয়েছে। হ্যাঁ, গুড রেজাল্ট একটা বাড়ছে, কিন্তু এখানে লাল দাগটা তো আছে। তার মানে ওখানে আরো কিছু ওখানে অ্যাড করতে হবে। কি বলছে, ইউ মাস্ট কি ফ্রেজ ইওর, ওটা কি প্রবলেম বলছে একটু পড়েন তো, আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, কি ফ্রেজ ইন সাবহেডিং, ইউজ মোর কি ফ্রেজ অর সিনোনিম ইন ইওর H2 and H3 সাবহেডিংস। আচ্ছা, আরো কিছু সিনোনিম বা দেখাচ্ছে ওই কি ফ্রেজটাকে আরো সাব হেডিং গুলোতে আপনাকে অ্যাড করতে বলছে, আপনি চাইলে ওটা অ্যাড করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা স্যার, যে বাকি যেসব আছে আমি হচ্ছে ইমেজটা ইউজ করতে পারবো। তারপর ইন্টারনাল লিঙ্ক একটা যদি দেই সেক্ষেত্রে একটা গুড রেজাল্ট বাড়বে। জি অবশ্যই। আর যেটার কথা বলছে যে মেটা ডেসক্রিপশনে আমার কি ফ্রেজটা দিতে হবে, সেটাও হচ্ছে পেস্ট করে ওখানে দিয়ে দিব হ্যাঁ আপনার মেটা ওই যে ডেসক্রিপশনে। প্রথমে যেটা আছে যে দেখেন কি প্রথম থেকে 2 নাম্বার যেটা আছে কি ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন, ওইটাতে কি ফ্রেজটা প্লেস করতে হবে। আচ্ছা স্যার, আমি তাহলে নিজে নিজে ট্রাই করতেছি এখন। হ্যাঁ এই স্যার আরেকটা প্রবলেমগুলো, বিষয় দেখেন, এই যে এখানে
এই প্রবলেমগুলো এখানে একটু আমি পড়ে যেটা পড়ে দেখবেন। ইন্ট্রোডাকশন দিচ্ছি, জি জি স্যার, আমি নিজে নিজে করছি, ট্রাই করছি। এই একটা জিনিস দেখেন যে আমি যেটা হচ্ছে ইন্ট্রোডাকশন দিচ্ছি, এই যে জি এটা কিন্তু ইন্ট্রোডাকশন বলেই আমি চিনি, তো এটাই কি মেটা হচ্ছে ডেসক্রিপশন, তাই না? না, এটা মেটা ডেসক্রিপশন না। আপনি চাইলে মেটা ডেসক্রিপশনটাকে আলাদাভাবে দিতে পারবেন, কোনো অসুবিধা নাই। স্যার হচ্ছে মেটা আমি যখন লেখাটা জমা দেই, জমা দেওয়ার পর হচ্ছে নীল রং করে দুইটা লাইন লেখা হয়, ওটা মনে হয় মেটা ডেসক্রিপশন। ওটা আমি এই যে এখানে মেটা ডেসক্রিপশনে অ্যাড করছি। আচ্ছা আর এই যে এটা এটা হচ্ছে এভাবে, এটা মানে অন্য কালার করে লেখা থাকে, এটা একটা আচ্ছা, দিতে পারেন, ইন্ট্রোডাকশনের সমস্যা নেই। উপরে, তাহলে এটাই তো মেটা ডেসক্রিপশন। না না না, এটা জি স্যার, হচ্ছে বুঝতে পারছি, মেটা ডেসক্রিপশনটা, ওটা হতেও পারে, ওটা নাও হতে পারে। এখন আপনার যিনি হচ্ছে কন্টেন্ট যিনি প্লেস করবে, বা দেখা যাচ্ছে আপনার যিনি, আপনি যাকে কন্টেন্টটা লিখে দিচ্ছেন, সে এখন মেটা ডেসক্রিপশন হিসেবে আপনার এই পুরো কন্টেন্টের কোন পার্টটা ইউজ করবে সেটা তার বিষয়। এখন আপনি যে ইন্ট্রোডাকশন পার্টটা, এটাই যে মেটা ডেসক্রিপশন হতে হবে এটা একদম বাধ্যতামূলক না। জি স্যার, আমি হচ্ছে লিখে দেই, আমি শুধু হচ্ছে প্লাগারিজম চেক করে দেই। এই যে বাকি এই যে যেসব এখন দেখাচ্ছেন এই ওয়ার্ডপ্রেস দিয়ে, এসব তো আমি করি না, আজকেই প্রথম দেখলাম। এসব হচ্ছে আমার যে উপরের লেভেলের আছে সে করে, সে আবার করে আমাদের যে প্রধান কাজ যে করায় তাকে দেয় আসলে। তাই এসব বিষয় বুঝতে পারতেছি না তো। আর আমি এই যে কখনো হচ্ছে ইন্টারনাল লিঙ্ক ইউজ করি না, ফটো কখনো ইউজ করি না, ইমেজও কখনো ইউজ করি না। আচ্ছা আমি নেক্সট। শুধু লেখাটা ভালো করে লিখি, ছোট ছোট করে লিখি। আচ্ছা, এটা আর যিনি হচ্ছে আসলে বলে আপলোড করেন উনি আসলে এই কাজটা করেন আর কি। জি স্যার। আচ্ছা আচ্ছা স্যার, তাহলে আমি স্ক্রিনশট অফ করতেছি স্যার। ঠিক আছে, আপনি একটু যে কাজটা করবেন যে প্রবলেমগুলো পড়ে পড়ে দেখবেন যে কি বলছে আসলে, তাহলেই দেখা যাচ্ছে সলভ করাটা আপনার জন্য সহজ হয়ে যাবে। আচ্ছা স্যার। আচ্ছা, আর আমাদের ইওস টেসিও প্লাগইনটার কিন্তু এটাই সবচেয়ে বড় একটা সুবিধা, যে দেখেন আমরা যখন একটা কন্টেন্ট লিখছি, আগে যখন আমরা এই কন্টেন্টটা পাবলিশ করলাম সেখানে আসলে মেটা ডেসক্রিপশন, কি ফ্রেজ, বা দেখা যাচ্ছে এসইও টাইটেল, এগুলো অ্যাড করার কিন্তু অপশন ছিল না। কিন্তু আমরা যখন এই ইওস টেসিও প্লাগইনটা যখন ইউজ করছি, তখন আমরা কিন্তু এখান থেকে সব কিছু চেক করে দেখতে পাচ্ছি যে আমাদের এসইও স্কোরটা কেমন হচ্ছে, আমাদের রিডেবিলিটিটা কেমন হচ্ছে, বা কোন ধরনের প্রবলেম এখানে হচ্ছে, আমাদের কন্টেন্টের কোয়ালিটিটা কেমন, ইন্টারনাল লিঙ্কিং এক্সটার্নাল লিঙ্কিং আছে কিনা, এই বিষয়গুলো কিন্তু আমরা জাস্ট খুব ইজিলি দেখতে পাচ্ছি। তো এটা কি অবশ্যই আমাদের জন্য অনেক বড় একটা সুবিধা, বা দেখা যাচ্ছে ইওস এসইও প্লাগইনটা আমাদের যে পরিশ্রমটা আছে এটাকে অনেক কমায় দিচ্ছে। আমরা জাস্ট এখানে কি প্রবলেম হচ্ছে সেটাকে সলভ করছি, বা দেখা যাচ্ছে যে কি ধরনের ডিটেলস, বা দেখা যাচ্ছে কি ধরনের কিওয়ার্ড ইউজ করতে হচ্ছে সেটা জাস্ট ইওস এসইও আমাদেরকে বলে দিচ্ছে একদম সুন্দরভাবে। তো এটা অবশ্যই আমাদের জন্য একটা বেটার সলিউশন, বা দেখা যাচ্ছে যে আমরা যখন কন্টেন্ট পাবলিশ করতে যাব খুব সহজেই কম পরিশ্রমে আমরা আমাদের কন্টেন্টটাকে পারফেক্টলি অপটিমাইজ করে পোস্ট করতে পারবো। তো ইওস টেসিওর বিষয়টা ক্লিয়ার সবার কাছে? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, কোনো বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে বলেন, আমি সেটা সলভ করে দিই, বা দেখা যাচ্ছে সলভ করে দেওয়ার চেষ্টা করছি। অথবা কোনোটা যদি রিপিট করতে হয় আবার একটু বলেন, আমি সেটা বলে দিচ্ছি। স্যার হচ্ছে ইমেজে অল্টার ট্যাগ ইউজ করাটা আরেকবার একটু দেখালে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমাদের এই কন্টেন্টটাতে দেখেন একটা ইমেজ অ্যাড করা আছে, সেটা হচ্ছে এই ইমেজটা। তো ইমেজে জাস্ট ক্লিক করব, দেখেন এখান থেকে এডিট অপশনটা আসবে। এডিট অপশনটাতে যাব, এখানে দেখেন অল্টারনেটিভ টেক্সট, ক্যাপশন, এবং এখানে অ্যাডভান্সে যদি আমরা আসি, ইমেজ টাইটেল অ্যাট্রিবিউট, সব কিছু এখানে অ্যাড করার অপশন আছে। জাস্ট এখানে আমরা অল্টারনেটিভ টেক্সট অ্যাড করব, ক্যাপশন অ্যাড করব, চাইলে ইমেজ অল্টারনেটিভ বা ইমেজের অ্যাট্রিবিউট যেটা আছে টাইটেল অ্যাট্রিবিউট, সেটাও আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারি। দিয়ে জাস্ট এখান থেকে আপডেট করব, তাহলেই আমাদের এই অ্যাট্রিবিউট বা দেখা যাচ্ছে আমাদের যে অল্টারনেটিভ টেক্সট এগুলো আপডেট হয়ে যাবে বা অ্যাড করা হয়ে যাবে ইমেজটা। স্যার সবখানেই তো আমাদের কি ফ্রেজটাই তো দিয়েছেন, তাই না? না, এটা আমি জাস্ট দিয়েছি কি ফ্রেজটা এই কারণে যে আপনার যদি এই ইমেজের অল্টার টেক্সটেও যদি আপনার কি ফ্রেজ বা দেখা যাচ্ছে কিওয়ার্ডটা যদি থাকে, তাহলে এটা আপনার জন্য একটা বেটার রেজাল্ট দিতে পারে। ক্যাপশনটাতেও একই অবস্থা, যে কি ফ্রেজ বা কিওয়ার্ডটা যদি থাকে তাহলে এটা আমাদের জন্য একটা বেটার মানে রেজাল্ট দিতে পারে, বা সার্চের সামনে আসতে আমাদেরকে হেল্প করতে পারে। এই কারণে আমি ওটা দিয়ে রাখছি আর কি। আপনারা অবশ্যই রিলেভেন্ট ক্যাপশন দিবেন, কারণ একটা পোস্টে, ধরেন এই পোস্টের কথা যদি চিন্তা করি, যেটা আমরা এখনই পাবলিশ করলাম, ধরেন এই পোস্টটাতে একটা ইমেজ আমি অ্যাড করছি, আপনি কিন্তু এখানে মাল্টিপল ইমেজ অ্যাড করতে পারেন। অথবা দেখা যাচ্ছে যে এই একটা পোর্শন, বা দেখা যাচ্ছে যে টপ, এটা না, ধরেন এই যে সাব হেডিংটা আছে, এই সাব হেডিং এর আন্ডারে এতটুকু পার্ট এখানে আছে, তো আমি দেখা যাচ্ছে এর মধ্যে আরেকটা ইমেজ অ্যাড করতে যাচ্ছি, সেটা শুধুমাত্র এই সাব হেডিংটার জন্যই, তাহলে কিন্তু সেখানে আমাদের যে ক্যাপশনটা বা অল্টার টেক্সটটা কিন্তু আলাদা হবে।
তো সেগুলো আপনাকে দেখে দেখে লিখতে হবে। কারণটা হচ্ছে যে আপনার অবশ্যই ইমেজটা রিলেভেন্ট হতে হবে, সেক্ষেত্রে ক্যাপশনটাও রিলেভেন্ট হতে হবে, এবং অল্টার টেক্সটটা তো অবশ্যই। বুঝতে পারছেন? জি স্যার। আরেকটা জিনিস হচ্ছে আপনি এই যে ওয়ার্ডপ্রেস যেটা সেটা তো আমরা হচ্ছে 90 দিনের জন্য ফ্রিতে ইউজ করতে পারছি। জি জি। তো সেক্ষেত্রে 90 দিন পর কি আমরা এভাবে পরীক্ষাও করতে পারবো না, যে মানে চেক আপও করতে পারবো না এভাবে 90 দিন পর? এটা হচ্ছে প্যান্থিয়ন সাইটের ক্ষেত্রে আপনি 90 দিন হচ্ছে ফ্রিতে মানে পাচ্ছেন আর কি। আর আপনার যদি নির্দিষ্ট আপনার নিজস্ব সাইট হয় বা আপনার যদি নিজস্ব ডোমেন থাকে, সেক্ষেত্রে এই 90 দিনের লিমিটটা নাই, সেক্ষেত্রে আপনি লাইফ টাইম করতে পারবেন। আর জি আপনাদেরকে, স্যার, তাহলে ফ্রিতে শুধু চেক করতে পারবো 90 দিন। হ্যাঁ, ফ্রিতে 90 দিন চেক করতে পারবেন। আর এক্ষেত্রে আপনাদেরকে প্রথমে যে কথাটা বলেছিলাম যে যখনই আপনারা প্যান্থিয়ন সাইটে যখন রেজিস্ট্রেশন করবেন, তখন এখানে অ্যাজ এ অর্গানাইজেশন আপনারা রেজিস্ট্রেশনটা করবেন। এখানে অবশ্যই কিছু তথ্য এক্সট্রা দিতে হয়, যেমন অর্গানাইজেশনটা কি কাজ করে, কতগুলো এমপ্লয়ি আছে, এগুলো একটু এক্সট্রা ইনফরমেশন দিতে হয়েছে। তো এটার যে সুবিধাটা, আপনারা প্যান্থিয়ন থেকে 5টা সাইট ক্রিয়েট করতে পারবেন, অর্থাৎ একবার রেজিস্ট্রেশন করে 5টা সাইট ক্রিয়েট করতে পারবেন। তো 5টা যদি সাইট ক্রিয়েট করতে পারেন, তাহলে হচ্ছে 5×9 = 45, প্রায় 450 দিন আপনারা এখান থেকে ফ্রিতে এই 5টা সাইট ইউজ করে প্র্যাকটিস করতে পারছেন। তো জাস্ট এই কারণে আপনাদেরকে এই অর্গানাইজেশন হয়ে বা দেখাচ্ছে অ্যাজ এ অর্গানাইজেশন আপনাদেরকে প্যান্থিয়ন সাইডে আমরা রেজিস্ট্রেশন করতে বলেছিলাম আর কি। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার, বুঝতে পারছি। আর সে হচ্ছে হচ্ছে অর্গানাইজেশন হিসেবেই তো করছি রেজিস্ট্রেশন, হ্যাঁ সেজন্য। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো এটা যদি 90 দিন পর বন্ধ হয়ে যায়, আপনি একটা সাইট রেডি করে সেটাতে আবার প্র্যাকটিস করেন, কোনো অসুবিধা নেই।